গল্প শুভ্র মায়ের প্রেমকথন। লেখায় লিমা ইমরাত। আমার বাচ্চা পেটে নিয়ে তুই অন্য একজনের জন্য বউ সেজে বসে আছিস কোন সাহসে মায়া? শুভ্র শাহরিয়ার ওরফে নিজের চাচাতো ভাইয়ের এমন হুঙ্কার ছাড়া গর্জনে কেঁপে উঠল মায়ের সমস্ত কায়া। চারদিকে তখন জোড়া জোড়া চোখ তাদের পর্যবেক্ষণ করতে ব্যস্ত। এর মাঝে বিয়ে বাড়ির ভরা আসরে বিস্ফোরণ ঘটিয়ে শুভ্র এবার মায়াকে স্টেজে থেকে টেনে কোলে তুলে নিল। সপাটে চুমু খেল মায়ের বাম গালে। সবকিছুর মধ্যে নীরব দর্শকের ভূমিকা পালন করল বর নিজেই। হবু বউয়ের পেটে বাচ্চা শোনার পরপরই বোধ শক্তি হারিয়ে ফেলল বেচারা। চারদিকে কানা ঘুষা শুরু হয়ে গেল তৎক্ষণাৎ। বিয়ের কনে অবৈধ বাচ্চা পেটে নিয়ে বসেছে বিয়ে করতে। শুভ্র সেসব শুনে হালকা হাসল মায়ের পানে চেয়ে। অতঃপর মায়াকে কোলে নিয়ে স্টেজ থেকে নামতেই শুভ্র মা সুহানী শাহরিয়ার এগিয়ে গেলেন ছেলের দিকে। সামনে থেকে বাধা দেওয়ার চেষ্টা করে হুমকিস্বরূপ বললেন, এটা কি ধরনের অসভ্যতা শুভ্র? এতগুলো মানুষের সামনে তামাশা করছো কেন? প্রাণে বাঁচাতে চাইলে নামাও ওকে। বিয়েটা হয়ে দাও। আমাকে নিজের আসল রূপে ফিরতে বাধ্য করো না শুভ্র। সরি আম্মু, পারছি না তোমার কথা রাখতে। যেহেতু বউ বাচ্চা দুটোই আমার, তাই তোমাদের কোনো মতামত শুনতে রাজি নই আমি। আর রইল নাকি ওর প্রাণের কথা? ওকে জাস্ট ছুঁয়ে দেখাও একবার। কসম খোদার, তোমার সাম্রাজ্য আমি ধ্বংস করে দিব নিমেষেই। যেতে দাও আমায়। মায়া এতক্ষণ ভয় গুটিয়েছিল শুভ্র কোলে। এবার হতভম্ব হয়ে গেল শুভ্র কথায়। বড় মায়ের সঙ্গে উচ্চকণ্ঠে কথা বলার মতো দুঃসাহস শুধুমাত্র শুভ্র ভাই দেখাতে পারেন। যেখানে সুহানী শাহরিয়ারের পানে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারে না কেউ। তাছাড়া মাত্রই কি বলল লোকটা? বউ, আবার বাচ্চা? এসব কবে হলো? সুহানী মুখ খুললেন কিছু বলার উদ্দেশ্যে। তবে তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মায়াকে ভারী লেহেঙ্গা সমেত কাঁধে তুলে নিয়ে বাহিরের উদ্দেশ্যে হাঁটল শুভ্র। শুভ্র বাবা আরিফ শাহরিয়ার এগিয়ে এসে স্ত্রীকে নিয়ে সাইডে গেলেন। ততক্ষণে বাড়ি ভর্তি লোকজনের কানাঘুষা চলছে পুরো দমে। সুহানীর ভয় কেউ কেউ ফিসফিস করে কথা বলে যাচ্ছে। আত্মগ্রীমায় আঘাত লাগায় সুহানী সহ্য করতে পারল না নিজের ছেলের এমন অবাধ্যতা। পাশে সেন্টার টেবিল উল্টে ফেলে দিয়ে হনহনিয়ে চলে গেল নিজের কক্ষে। শাহরিয়ার বাড়ি থেকে মায়াকে তুলে এনে নিজের পার্সোনাল বাংলোতে রেখেছে শুভ্র। এখন প্রায় রাত। বিগত কয়েক ঘন্টা যাবৎ ভারী লেহেঙ্গা এবং সাজসজ্জায় হাঁফিয়ে উঠেছে মায়া। তবুও তাকে পুতুল মূর্তির মতো বসিয়ে রাখা হয়েছে শুভ্র সামনে। এখানে আনার পর থেকে একটা কথাও বলেনি লোকটা। অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সেই কখন থেকে। এবারে বিরক্ত হলো মায়া। এতক্ষণের জমে থাকা সমস্ত ভয় দ্বিধা কাটিয়ে এবার প্রশ্ন করতে চাইল শুভ্রকে। গলা শুকিয়ে কাঠ। শুকনো ঢোক গিলে গলা ভেজানোর ব্যর্থ প্রচেষ্টা চালায় মেয়েটা। শুভ্র ভাই, আমাকে এভাবে মিথ্যে অপবাদে তুলে আনলেন কেন? সবার সামনে বড় মাকে অসম্মান করলেন আপনি। আমার না হয় কেউ নেই, তবে আপনার তো পরিবার আছে। তাহলে কেন এমন নোংরা কালি মাখালেন আমার এবং নিজের গায়ে? আমাকে জড়িয়ে কেন নিজে বদনাম হলেন? আমাকে সহ্য করতে পারেন না আপনি।
বড় মা আপদ বিদেয় করতে আমার বিয়ে দিতে চাইল, সেটাও হতে দিলেন না আপনি। আরও অপমান করা বাকি আছে আপনার? শুভ্র গাম্ভীর্যের দেয়াল ভেঙে দিয়ে উচ্চ শব্দে হেসে ফেলল। অতঃপর সেই হাসি নিমেষেই গায়েব হল অলৌকিকভাবে। উঠে এসে মায়াকে চেপে ধরল সোফার সঙ্গে। গালে চাপ প্রয়োগ করে 2 ঠোঁট উঁচিয়ে নিজের মুখে পুরে নিল জেদের বশবর্তী হয়ে। মায়ের ছটফটে দেহখানি চাপা পড়ে রইল শুভ্র সুঠাম দেহের নিচে। এক পর্যায়ে ফুপিয়ে কেঁদে উঠল মায়া। শুভ্র ছাড়ল, তবে দূরে সর এলো না তখনও। চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, কত বড় কলিজা তোর! আমার অবাধ্য হলি কোন সাহসে? বলেছিলাম না বিয়ের জন্য হ্যাঁ বলবি না। আমি দেশে না থাকার সুযোগ নিয়েছিস তোরা দুজন? হ্যাঁ, কি ভেবেছিস বাঁচতে পারবি আমার হাত থেকে? জান নিয়ে নিব তোর। পরপারে গিয়েও মুক্তি মিলবে না তোর আমার হাত থেকে। মায়া ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। শুভ্র বোধহয় একটু দয়া হলো, তাই তো ছেড়ে দিয়ে টেবিল থেকে পানির গ্লাস তুলে ধরিয়ে দিল মায়ের হাতে। ধরে প্রাণ ফিরে পাওয়ার মতো করে দম ছাড়ল মায়া। ঢোক গিলতে কষ্ট হলো, তবুও সবটুকু পানি পান করল। শুভ্র ডান হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে উঠে দাঁড়াল। অতঃপর রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল, সার্ভেন্ট দিয়ে তোর ড্রেস পাঠাচ্ছি, চেঞ্জ করে খাবার খেয়ে নিবি। আমার ফিরতে দেরি হবে, অপেক্ষা করবি আমার জন্য। একদম ঘুমাবি না। মায়া তখন নিজের ঠোঁট চেপে কান্নায় মগ্ন। শুভ্র প্রতি তার ভীষণ দুর্বলতা কাজ করে, তবে সে কখনোই সেই দুর্বলতাকে কারো সামনে প্রকাশ করতে চায় না। লোকটাকে যতই এড়িয়ে চলতে চায়, কিভাবে কিভাবে যেন আরো কাছাকাছি চলে আসে দুজন। তবে মায়ের মনে হয় শুভ্র তাকে সহ্য করতে পারে না। বাবা মা মারা যাওয়ার পর দূর সম্পর্কে চাচার বাড়িতে আশ্রয় মেলে মায়ার। সেই চাচার ছোট ছেলে শুভ্র শাহরিয়ার। যেদিন থেকে এসেছে বাড়িতে, মায়াকে দেখলেই কেমন দূর ছাই করত লোকটা। অকারণে অপমান করত, অতঃপর গায়ে হাত তুলতে দ্বিধা করেনি কখনো। বড় মা বুঝতে পারেন তার ছোট ছেলে আমাকে পছন্দ করে না, তাই তো নিজেই আমার বিয়ের ব্যবস্থা করলেন নিজেদের কোম্পানিতে চাকরিরত এক ছেলের সঙ্গে। ভালো পরিবার, ভালো জব, সবই ঠিক ছিল। তবে মাঝে শুভ্র এসে সবকিছু শেষ করে দিল এক ঘূর্ণিঝড়ের মতো। দূর আকাশে দৃষ্টিপাত করে সেসব ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ে মায়া। জীবন তার সঙ্গে কি খেলা খেলছে। মাঝরাতে নেশায় বুঁদ হয়ে ঢুলতে ঢুলতে নিজের বাংলোতে ফিরল শুভ্র। মায়া তখন ঘুমে ধুলুমুলু অবস্থায় শুভ্রের জন্য অপেক্ষা করছে। শুভ্র পাগুলো টলছে তখন, চোখে ঝাপসা দেখছে ক্ষণে ক্ষণে। নিজের কক্ষের সামনে এসে একটু দাঁড়াল, অতঃপর ধাক্কা দিয়ে দরজা খুলেই চোখে পড়ল মায়াকে। পরনে লাল রঙের 3 পিস, ঘুম ঘুম চেহারায় ভয় এবং আতঙ্ক মিশ্রিত চাহনি। শুভ্র এগিয়ে গিয়ে মায়ের মুখোমুখি দাঁড়াতেই বিদ্ঘুটে গন্ধে মুখ কুঁচকে সরিয়ে নিল মায়া। শুভ্র জেদ চেপে বসল এবার। মায়াকে টেনে এনে কোমর জড়িয়ে ধরে মুখোমুখি করল। মায়া নিজেকে ছাড়াতে চেয়ে ছটফট করে উঠল। শুভ্র বিরক্ত হয়,
কিঞ্চিৎ নিষিদ্ধ প্রেমাকাঙ্ক্ষা জাগ্রত হলে মনে। মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? মন ভরে গেছে? এই এই টাকা আমার দিকে। দেখ তোর দহন কতটা পড়াচ্ছে আমাকে। দেখতে পাচ্ছিস? শুভ্র ভাই, ছাড়ুন আমাকে। ব্যথা পাচ্ছি আমি। আপনি নেশা করেছেন। মাথা ঠিক নেই আপনার। শুভ্র এবার মায়ার এক মুচড়ে ধরে চাপ দিল। মায়া ব্যথায় কুকিয়ে উঠে অন্য হাতে চেপে ধরল শুভ্র শার্টের কলার। চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুকণা। তোর কি মনে হয় আমি পাগল? নেশা করার পরও আমার মস্তিষ্ক তোকে ভুলতে পারছে না। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না তোর জন্য, কোনো কাজে মনোযোগ দিতে পারি না। তিলে তিলে আমাকে মারছিস তুই। আমার জীবনে বিষবৃক্ষের ন্যায় ছড়িয়ে পড়েছিস। এখন বলছিস তোকে ছেড়ে দিতে? তোকে ছেড়ে দিলে বাঁচতে পারবো আমি? মায়া শান্ত হয়ে গেল মুহূর্তেই। নিঃশ্বাস ধীর হয়ে উঠল শুভ্র কথায়। যেই ছেলেটা তাকে 2 চোখে দেখতে পারে না সেই প্রথম দিন থেকে, সেই ছেলে কিনা তাকে ছাড়া বাঁচতে পারবে না? এও বিশ্বাস করতে হবে? মেরে ফেলুন আমাকে, বিষবৃক্ষ উপড়ে ফেলুন নিজের জীবন থেকে। এমনিতেই বেঁচে থেকে কি বা করব আমি? মানুষের বাঁচতে হলে কোনো শক্তপোক্ত উদ্দেশ্যের প্রয়োজন পড়ে। একটা বিশ্বস্ত হাতের প্রয়োজন হয়। নিজের বলতে একটা মানুষ থাকতে হয়। আমার তো সেসব কিছুই নেই। তোর আমার হাতে মরার খুব শখ। তোকে আমি অবশ্যই মারব, তবে ধীরে ধীরে। তোর মৃত্যু আমার হাতেই হবে। নেশার ঘোরে সমান তালে টলছে শুভ্র। কথাগুলো বলতে গিয়ে ঢলে পড়ল মায়ের ওপরে। 2 হাতে তাকে ঝাপটে জড়িয়ে নিল মায়া। ততক্ষণে জ্ঞান হারালো শুভ্র। তার মতো তাগড়া যুবককে বেশি সময় ধরে রাখা সম্ভব হলো না মায়ের পক্ষে। কোনো রকমে বিছানায় শুইয়ে দিতে হাঁফিয়ে উঠল মায়া। শুভ্র জুতো খুলে রেখে ভালোমতো শুইয়ে দিল। অতঃপর গায়ে কমফোর্টার টেনে দিয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। সকলের ঝলমলে সূর্যের কিরণ এসে চোখে পড়তেই ঘুম ভেঙে গেল শুভ্র। মাথাটা ভীষণ ভারী হয়ে আছে তার। মাথা ব্যথা নিয়েই উঠে চলে গেল ওয়াশরুমে। শাওয়ার নেওয়া প্রয়োজন। ফ্রেশ হয়ে বাহিরে এসে খোঁজ করল মায়ার। গতকাল রাতের ঘটনা যদিও তার মনে নেই, তবে মায়ার তো তার কক্ষেই থাকার কথা। গায়ে টি শার্ট জোড়াতে জোড়াতে পা বাড়ালো নিচে ডাইনিং রুমের উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে নামতে নামতে শব্দ পেল কিচেনে। মায়া তখন শুভ্রর জন্য ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। আমাকে ঘুমে রেখে চলে এলি কেন? আমি বলেছি তোকে ব্রেকফাস্ট বানাতে। সার্ভেন্ট ছিল না? সার্ভেন্টদের হাতে ব্রেকফাস্ট বানালে সেটা মুখে রুচত না আপনার। বড় মা লোক পাঠিয়েছিল একটু আগে। গতকাল থেকে আপনাকে ফোন পাচ্ছেন না। বাড়িতে ফিরতে বলছে আজকেই। আমরা কোথাও যাচ্ছি না। মায়া ভ্রু কুঁচকে তাকালো। অতঃপর শান্ত ভঙ্গিমায় জানালো, আমরা বলতে? আমি একটু পরেই চলে যাব এখন থেকে।
তবে চিন্তা করবেন না, আপনাদের বাড়িতে আর ফিরব না। এবার নিজের একটা ব্যবস্থা আমি নিজেই করে নিব। আপনাদের মাঝে আর অশান্তি সৃষ্টি করতে চাচ্ছি না। শুভ্র এগিয়ে এসে মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি করে শক্ত কণ্ঠে বলল, যেখানে খুশি যা, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। কিন্তু আমাকে এই অসহ্য দহন থেকে মুক্তি দিয়ে তারপর যাবি। আমার জীবনের সুখ শান্তি ফিরিয়ে দিয়ে যাবি। এমনি এমনি তোকে পালাতে দিব? আমাকে দাবানলে পুড়িয়ে ছাই করে নিঃশব্দে চলে যাবি? উহু। মায়া হাসল হালকা। দুঃখের নদীতে যার বসবার, সে কি নতুন করে দুঃখ অনুভব করবে? মায়াও পারল না অনুভব করতে। মা বাবাকে হারিয়ে মানুষের লাথিউষ্ঠা খেতে খেতে বড্ড হৃদয়হীন হয়ে গেছে মেয়েটা। আজকাল কোনো দুঃখ কষ্ট যেন তাকে ছুতে পারে না। তবে প্রসঙ্গ যখন শুভ্র, তখন কেমন কেমন করে যেন মায়া নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে। কঠোর শক্ত মেয়েটির আড়ালে লুকিয়ে থাকা স্পর্শকাতর এক প্রাণ। তার মাঝেই শুভ্রের বিচরণ চলে বহুকাল। মাফ করবেন ছোট সাহেব, চাইলেও আমি পারছি না আপনার কথা রাখতে। এসব নিছক ভিত্তিহীন চাওয়া আপনার। শুভ্র রেগে গেল এবার। ধাক্কা দিয়ে কিচেন থেকে বের করল মায়াকে। পড়তে পড়তে নিজেকে সামলে নিল মায়া। শুভ্র এসে পুনরায় হাত টেনে কোলে তুলে নিল মায়াকে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে বলল, তোর অজান্তেই তুই আমার হয়ে গেছিস বহুদিন আগে। আমার থেকে মুক্তি তোর মৃত্যুর পরও মিলবে না। আখিরাতেও তোর ওপর আমার সবচেয়ে বেশি অধিকার থাকবে মায়া। আমাকে নামান শুভ্র ভাই। কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে যেতে দিন প্লিজ। আপনাদের জীবনে থাকতে থাকতে আমি ক্লান্ত, হাঁফিয়ে উঠছে। এবার অন্তত আমার অবস্থার ওপর ছেড়ে দিন আমাকে। বারবার ছেড়ে দেওয়ার কথা বলছিস তুই। চল, আজকে তোকে নতুন কিছু থেরাপি দিব। ইহকালে তুই আর আমাকে ছাড়তে চাইবি না তখন। মুক্তির কথা ভাবতেই তোর রুহু কেঁপে উঠবে। মায়াকে সফেদ রঙের বিছানায় ছুঁড়ে ফেলল শুভ্র। পরনে তখন লাল খয়েরি রঙের থ্রি পিস জড়ানো। ফর্সা শরীরে লাল রংটা কেমন ঝলমলিয়ে উঠল মায়ার। গলায় সোনার পাতলা চেইন, সূর্যের আলোয় চিকচিক করল। তখন হুঁশ হারা শুভ্র আলতো হাতে ছুঁয়ে দিল মায়ের নরম তুলতুলে মুখখানি। মায়া বুঝতে পারে শুভ্র চোখে উন্মাদনা। তাই তো সরে যেতে চাইল তক্ষুনি। শুভ্র বুঝি ছেড়ে দেওয়ার পাত্র? সব সময় এত পালাই পালাই কেন? তোর শাস্তি পাওয়া বাকি আছে এখনো। আমি ভুলে যাইনি, তুই আমার সঙ্গে বেইমানি করেছিস। আমার অবর্তমানে বিয়ে করতে যাচ্ছিলি। আচ্ছা, আমি যদি সময় মতো না পৌঁছতাম, তাহলে কি করতি তুই? বিয়ে করে নিতি ওই হারামির বাচ্চাটাকে? সংসার করতি ওর সাথে? পরক্ষণেই চোখের উন্মাদনা রূপান্তরিত হলো ক্ষোভে। নিজের রুক্ষ ঠোঁট দ্বারা চেপে ধরল মায়ের নরম রক্তাভ ওষ্ঠ। ওষ্ঠের ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে।
মায়া কেঁপে উঠল প্রতিটি অবাধ্য স্পর্শে। ক্ষমাছে ধরল শুভ্র হাতের উল্টো পিঠ। চোখ বেয়ে গড়িয়ে পড়ল সুখের অশ্রু। কেন জানি মনে হলো তার প্রতি শুভ্র প্রত্যেকটি স্পর্শের বৈধতা রয়েছে। দৃঢ় অধিকারবোধ প্রকাশ পায় তার আচরণে। ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে লাগতেই মন প্রাণ জুড়িয়ে যায় মায়ার। নিয়ম করে রোজ সকালে ছাদে এসে গাছে পানি দেওয়া তার নিত্যদিনের অভ্যাস। শুভ্র নিজের কক্ষেই ঘুমাচ্ছে তখন। বিগত 3 দিন তারা একসাথে এই বাড়িতে আছে। সুহানী শাহরিয়ার এবং আরিফ শাহরিয়ার বেশ কয়েকবার খবর পাঠিয়েছেন শুভ্রকে বাড়িতে ফিরতে বলে। তিনি শুভ্রের সব সিদ্ধান্ত মেনে নিবেন, তবুও যেন শুভ্র বাড়ি ফিরে যায়। তবে শুভ্র গোধরে বসেছে বড় মায়ের সাথে। সে কোনোভাবে ওই বাড়িতে ফিরবে না, তার কথা একটাই। আর না মায়াকে সে ছাড়বে। তবে মায়া ভেবে পায় না শুভ্র কোন পরিচয় মায়াকে রাখবে নিজের কাছে। তাদের মধ্যে কোনো বৈধ সম্পর্ক নেই, প্রেমের সম্পর্কও নেই। তাহলে লোকটা পাগলামি করছে কেন? সে কি তবে মায়াকে ভালোবাসে? না হলে এত জেদ এবং অধিকারবোধ কেন মায়ের প্রতি? ছাদের দরজায় হেলান দিয়ে মায়াকে দেখে যাচ্ছে শুভ্র। চোখে মুখে উপচে পড়া মুগ্ধতা। এত কিসের মায়া ওই মুখটায়? এত কেনটাকে শুভ্রকে? এই ছোট্ট দেহের নারীটি তার মতো তাগড়া জোয়ান পুরুষের মন পুড়িয়ে ছাই করে দেয় নিমেষেই। কেউ বিশ্বাস করবে সেসব? মাথায় ওড়না চাপিয়ে পিছন ফিরে চাইল মায়া। শুভ্রকে দেখে হোঁচকাল। অতঃপর নিঃশব্দে নিচে নামতে চাইলে হাতে টান পড়ল। আমাকে ইগনোর করার মতো দুঃসাহস দেখবি না মায়া। আমার সান্নিধ্যে থাকা তোর জন্য ফরজ হয়ে গেছে। দূরে যেতে চাইলে বড় জোর প্রাণটা হারাবি। আপনার সান্নিধ্যে থাকা কোনো কালেই সম্ভব নয় আমার পক্ষে। সৃষ্টিকর্তা আমাদের ডেস্টিনিতে কি লিখে রেখেছেন আমি জানি না, তবে জানি বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে নেই। আমাকে ছাড়া কে আছে তোর? কার কাছে যাবি তুই? যেখানেই যাবি শূন্যতা আর হাহাকার ছাড়া কিছু মিলবে না। এর চেয়ে থেকে যা। আপন করে নে আমায়। সাধ্যের মধ্যে তোকে সুখে রাখব। সেসব কল্পনাতে আনা পাপ। আপনাদের বাড়ির কাজের লোক আমি। ভুলে গেলেন? শুভ্র মায়ের চোয়াল চেপে ধরতে ঠোঁট উঁচিয়ে গেল। ঠোঁটের কাটা দাগ চোখে পড়তেই শান্ত হয়ে এলো ক্ষিপ্ত মেজাজ। আঙুল চেপে ধরল কাটা জায়গায়। সম্মোহিত কণ্ঠে বলল, তোর মনে প্রশ্ন জাগে না মায়া? আমার কিসের এত অধিকারবোধ তোর ওপর? এই যে তোকে ছুঁয়ে দেই, তোর খারাপ লাগে না আমার স্পর্শে? মনে হয় না তুই পাপে লিপ্ত হচ্ছিস আমার সঙ্গে? মায়া চমকে উঠল। থতরিয়ে কেঁপে উঠল গোটা শরীর। সত্যি তো গত 6 মাস ধরে তার প্রতি শুভ্র আচরণ বদলেছে। হুটহাট ছুঁয়ে দেয় মায়াকে। মায়া যদিও কেঁপে উঠে ভয় পায়, অস্বস্তি হয়, তবে কোনো মনে হয়নি সে পাপে লিপ্ত হচ্ছে। কেন মনে হয়নি? এটা তো সত্যি পাপ। বিয়ে ছাড়া দুটি প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে একসাথে এক বাড়িতে আছে গত 3 দিন। এর মাঝে শুভ্র তাকে কাছে টেনেছে বহুবার। শারীরিক সম্পর্ক না হলেও সেসব ছোঁয়ার বৈধতা ছিল না। তবে কেন মায়ের মনে হলো না সেসব? কি
কি বলতে চাইলেন আপনি শুভ্র ভাই? কি বোঝাতে চাইছেন? যেটা তোর মন বলছে সেটাই। তুই ভুলে গেছিস মায়াবতী। অথবা তোকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের সম্পর্ক। তোর মনে আছে বিগত 6 মাসের ঘটনা। অথচ ভুলে গেছিস তার আগের 1 বছরের প্রত্যেকটি ভালোবাসাময় স্মৃতি। তোর আমার মাঝে যেই হালাল সম্পর্কটি রয়েছে, সেটিকে কেউ চিরতরে মুছে ফেলতে চেয়েছে। পরবর্তী পর্ব দ্রুত পেতে আমার পেজ ফলো দিয়ে রাখুন। শাহরিয়ার বাড়ির ডাইনিং জুড়ে ধ্বংসস্তূপে পরিণত করেছেন সুহানী শাহরিয়ার। বাড়ির প্রতিটি সদস্য তখন ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে। আরিফ শাহরিয়ার তখন ঝাপটে ধরেন সুহানীকে। চারপাশে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কোনো সময় পায়ে গেঁথে যাবে তার। আরিফ এবং সুহানীর বড় ছেলে সাইফ শাহরিয়ার এবং তার স্ত্রী রুষা ভয়ে আতঙ্কে সামনে আসতে পারল না মায়ের। সুহানী গর্জে ওঠে, নিজেকে ছাড়ালো স্বামীর হাত থেকে। ওর সাহস হলো কি করে আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেওয়ার? জানে মেরে দিব ওই ছোট লোকের বাচ্চাটাকে। আমার শুভ্র এতগুলো মানুষের সামনে আমাকে অসম্মান করল। ওই 2 টাকার মেয়েটাকে নিজের বউ দাবি করল। আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি ছাড়ব না ওকে। সুহানী চিৎকারে কেঁপে ওঠে গোটা মঞ্জিল। আরিফ তখনও বউকে শান্ত করতে চাচ্ছে। এমন সময় সাইফ এগিয়ে এলো মায়ের পানে। এই মুহূর্তে মাকে ঠান্ডা করতে না পারলে প্রলয় ঘটিয়ে ফেলবে সে। আম্মু প্লিজ তুমি শান্ত হও। আমি যাচ্ছি ভাইকে ফিরিয়ে আনতে। শুভ্রকে আমি বুঝিয়ে বলবো সবটা। কি বোঝাবে তুমি ওকে? ওই ওই মেয়েটা ওর ঘাড়ে চেপে বসেছে। নামতে পারবে তুমি? আমার সোনার টুকরো ছেলেটাকে কেড়ে নিল আমার বুক থেকে। আটকাতে পেরেছো তুমি? আমি দুঃখিত আম্মু। তোমার দুঃখ অপ্রকাশে সবকিছু ঠিক হবে। বলেছিলাম না শুভ্র স্মৃতির পাতা থেকে ওই ছোট লোকের বাচ্চাটাকে মুছে ফেলতে? তুমি কি করলে? উল্টো ওই মেয়েটাকে মেডিসিন দিয়ে সব ভুলিয়ে দিলে। কি লাভ হলো এতে? আটকাতে পেরেছো তোমার ভাইকে? সাইফ পেশায় একজন ডাক্তার। সেই সুবাদে সুহানী বলেছিল সাইফকে শুভ্র শারীরিক এবং মানসিক সুস্থতার ব্যাঘাত না ঘটিয়ে ওর স্মৃতি মুছে ফেলতে হবে। তবে সাইফ সেটা করেনি। ভাইয়ের ক্ষতি সে করতে পারেনি। তাই তো মায়ের শরীরে প্রতিনিয়ত ড্রাগস দিয়ে স্মৃতিশক্তি নষ্ট করতে চেয়েছে। আমি কিভাবে আমার ভাইয়ের ক্ষতি করতাম আম্মু? এমন কোনো মেডিসিন নেই যেটা ক্ষতি না করে স্মৃতি ভুলিয়ে দিবে। তাছাড়া ঠাস করে থাপ্পড় পড়ল সাইফের গালে। আরিফ সাহেব চমকে উঠে হাত চেপে ধরলেন নিজের স্ত্রীর। কি করছো কি সুহানী? ছেলের বউ সহ বাকিরা আছে এখানে। ওকে মারছো কেন তুমি? ভাঙাচোরা কাচের টুকরো পেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন সুহানী শাহরিয়ার। আরিফ সাহেব দীর্ঘশ্বাস ফেলে সার্ভেন্টদের বললেন কাচের টুকরোগুলো পরিষ্কার করতে। রুসা তখন এগিয়ে এসে সাইফকে নিয়ে রুমে চলে গেল। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে কোনো স্ত্রীর ভালো লাগার কথা নয়। তবে রুষার কেন জানি কষ্ট হলো না।
কেননা অনেক বছর ধরে এসব দেখে আসছে সে। এখন খুব একটা গায়ে লাগে না সেসব। 2019 সালের ভয়ঙ্কর মহামারীতে যখন সারা দেশে হাহাকার, তখন একদিন হঠাৎ করেই মায়ের বাবা করোনা পজিটিভ আসলো। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। কিন্তু হায়, নিয়তির কাছে হার মেনে স্ত্রী সহ মেয়েকে একা ফেলে না ফেরার দেশে চলে যান মায়ের বাবা। দুঃখের সাগরে মা মেয়েকে ভাসিয়ে রেখে তিনি পালালেন। দুঃখ কষ্ট মায়াকে আগলে ধরে বেঁচেছিলেন মায়ের মা। বছর দুয়েকের মাঝে সেও একটা দুর্ঘটনায় মারা যান। অসহায় মায়া কিশোরী বয়সে মা বাবার মৃত্যুর ধাক্কা কুলিয়ে উঠতে পারে না। তখন আরিফ শাহরিয়ার দেখা করে মায়ের সঙ্গে। মায়ের বাবা এবং সে চাচাতো ভাই হন সম্পর্কে। তাই তো ভাই ভাবির মৃত্যুর পর দয়া করেছিল অসহায় মায়াকে। নিজের বাড়িতে এনে ঠাঁই তো দিল, তবে সুহানির ভয় কাজের লোক হয়েই থাকতে হলো মেয়েটাকে। 2023 সালে মায়াকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিল সুহানি। এরপর মাসখানিকের মাঝেই দেশে ফেরে শুভ্র। পড়াশোনার খাতিরে বিদেশেই ছিল 12 বছর। সুহানি শাহরিয়ারের প্রাণ ভোমরাই শুভ্র শাহরিয়ার। ছোট ছেলের প্রতি বরাবরই তার ভালোবাসা এবং দরদ বেশি ছিল। শুভ্র টান ছিল বাবার প্রতি। আরিফ সাহেবের 35 বছরের বিবাহিত জীবনে তিনি বউয়ের বিরোধিতা করতে পারেননি কখনো। বউকে বরাবরই ভয় পান তিনি, ভালোবাসেন তার থেকে বেশি। যেই দিন শুভ্র বাড়ি ফিরল, পুরো বাড়িতে চোখ ধাঁধানো অনুষ্ঠান উদযাপন করেছিলেন সুহানি। যত আত্মীয় আছেন, বিজনেস ক্লায়েন্ট সবাই এসেছিলেন সেই দিন। এত এত মানুষের ভিড়ে শুভ্র চোখ গিয়ে আটকালো সাদামাটা সুতি শাড়ি পরে শরবত সার্ভ করতে থাকা এক রমণীর ওপর। বয়স কত হবে মেয়েটার? 18 কিংবা 19? শুভ্র মুখে আঙুল কামড়ে মোহিত দৃষ্টিতে দেখতে থাকে মেয়েটাকে। বুকের মাঝে কেমন যেন পাগল করা অনুভূতি। আস্তে আস্তে মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে শুভ্র। বড় ভাবির থেকে জানতে পারল মেয়েটার নাম মায়া, বাবার চাচাতো ভাইয়ের মেয়ে। দুনিয়ায় আপন বলতে কেউ নেই তার। ওই দিনের পর থেকে মায়াকে নিয়ে হরহামেশা ভাবতে থাকে শুভ্র। মেয়েটার চেহারার সাথে মিলিয়েই বোধহয় নাম মায়া রাখা হয়েছে। শুভ্র যাবতীয় কাজের দায়িত্ব পড়ল মায়ের ওপর। তার খাবার থেকে শুরু করে ঘর গুছানো সব মায়া এক হতেই করে এসেছে। এর মাঝে একদিন শুভ্র কাজিন জিসান আসে তাদের বাড়িতে। সেই দিন শুভ্র বাবা মা ভাই ভাবি কেউই ছিল না বাসায়। শুভ্র তখন ওয়াশরুমে, মায়া আছে তার ঘর গুছাতে। এমন সময় জিসান তাকে বাজেভাবে স্পর্শ করলে চিৎকার দিয়ে ওঠে মায়া। জিসান জোরাজুরি করলে মায়া তাকে ছাড়াতে চায়। এমন বেরিয়ে আসে শুভ্র। অতঃপর এমন আপত্তিকর অবস্থায় নিজেকে শান্ত রাখতে পারে না। মায়াকে কেউ বাজেভাবে ছুঁয়েছে ভাবতেই ক্ষিপ্ত হলো মেজাজ। জিসানকে মারতে মারতে আধমরা করে ডাইনিং এরিয়া ফেলে রেখেছে শুভ্র। সোফায় আরাম করে বসে কপালে হাত ঢলছে আর ভাবছে কি হতে পারত আজ। মায়াকে হারাতে হতো। মায়ের সম্মান নষ্ট করত এই জানোয়ারটা। আরও একটা লাথি মারল জিসানের মুখ বরাবর। কাতরাতে কাতরাতে গোলগলিয়ে রক্তবমি করল জিসান। বাড়ির কাজের লোকরা তখন সেখানেই দাঁড়িয়ে ভীতু চোখে দেখে যাচ্ছে সবটা। মায়া তখন গায়ে চাদরের মতো ওড়না পেঁচিয়ে হিচকি তুলে কেঁদে যাচ্ছে। এমন সময় বাড়িতে ফিরল সবাই।
জিসানের অবস্থা দেখে আঁতকে উঠলেন সবাই। সাইফ এসে জিসানকে তুলে হাসপাতালে ছুটল তৎক্ষণাৎ। সুহানী বেগম গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ওকে মেরেছ কেন তুমি? কি অপরাধ করেছিল ও? এভাবে কেন মারতে হলো? যদি মরে যায় তখন? ওর মরে যাওয়াই দরকার আম্মু। মেয়েদের সম্মানে যারা হাত দেয় তাদের এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই। মায়াকে বাজেভাবে স্পর্শ করতে চেয়েছে ও। শুভ্র কথায় কপালে ভাঁজ পড়ল সুহানীর। শান্ত কণ্ঠে বলল, তাতে কি? একটা কাজের মেয়ের জন্য তুমি আমার ভাতিজাকে এভাবে মারবে? দোষ এই মেয়েটার আছে হয়তো। ওকে কেন মারলে না তাহলে? মায়ের কোনো দোষ ছিল না আম্মু। আমি দেখেছি সবটা। আর তোমরা ওকে কাজের মেয়ে কেন বলছো? আরিফ সাহেব ছেলে এবং স্ত্রীর তর্ক বিতর্কের মাঝে বললেন, মায়া তুমি বলো, কি হয়েছিল? মায়া কাঁদতে কাঁদতে বলল সমস্ত ঘটনা। তবে সুহানী বোধহয় সেসব গণ্য করল না। সে দেখছে একটা কাজের মেয়ের প্রতি তার ছেলের উতলে পড়া দরদ। বিস্ময়ে তাকিয়ে রইলেন ছেলের উদ্বিগ্নতা দেখে। শুভ্রকে এই মেয়ের দিকে আর এগোতে দেওয়া যাবে না। একে নিয়ে এতদিন মাথা ব্যথা ছিল না সুহানীর। তবে এবার আর মায়াকে ছেড়ে রাখা যাবে না ছেলের আশেপাশে। অর্ধজ্ঞান অবস্থায় বিছানায় নেতিয়ে পড়ে আছে মায়া। পাশেই শুভ্র ক্লান্ত ভঙ্গিমায় উপর হয়ে শুয়ে আছে বিছানায়। মায়া বিছানা ছেড়ে উঠে বসতে চাইলে ব্যথায় টুকরো টুকরো হয়ে মেঝেতে গড়িয়ে পড়তে চায় গোটা শরীর। গায়ে নিজের ওড়না খানা পেঁচিয়ে নিজের ক্ষতবিক্ষত শরীর টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকল মায়া। শুভ্র তখন গভীর নিদ্রায় নিমজ্জিত। শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ল মায়া। জলে ওঠে শরীরের প্রতিটি অঙ্গ। ঠোঁটের কাটা জায়গায় হাতের আঙ্গুল চেপে ধরল ব্যথায়। কান্নায় ভেঙে পড়ল মায়া। বসে পড়ল মেঝেতে। শরীরের যন্ত্রণা সেরে যাবে কিছু সময় পর। তবে মনের যন্ত্রণা? মনের মধ্যে যেই ক্ষতের সৃষ্টি করল শুভ্র সেটা কিভাবে ঠিক হবে? দীর্ঘ সময় পর গায়ে বাথরাব পেঁচিয়ে বেরিয়ে এলো মায়া। ততক্ষণে শুভ্র উঠে পড়েছে। পরনে শুধু 3/4 প্যান্ট জড়ানো। মায়াকে বেরোতে দেখে মোহিত চোখে তাকালো শুভ্র। এক লাশময় নারী, যাকে বহুদিন ধরে চেয়ে এসেছে শুভ্র। তবে আজ তাকে আপন করে নিয়েছিল সে। নিজের সঙ্গে মায়াকে বেঁধে রাখার প্রচেষ্টায় আজ এত বড় পদক্ষেপ নিল শুভ্র। খুব বেশি ব্যথা করছে মায়াবতী? ব্যথা দিয়ে জিজ্ঞেস করছেন ব্যথা করছে কিনা? শুভ্র প্রশ্নের প্রেক্ষিতে তাচ্ছিল্য হেসে জবাব দিল মায়া। শুভ্র এগিয়ে গিয়ে কোলে তুলল মায়াকে। বিছানায় শুইয়ে দিয়ে সাইডে টেবিল থেকে মলম তুলে নিয়ে বলল, আমার হতে হলে হাজারো যন্ত্রণা সহ্য করতে হবে তোমাকে। আমার সঙ্গে তুমি থাকতে বাধ্য মায়াবতী। তোমাকে নিজের সঙ্গে বেঁধে রাখার জন্য যা খুশি করতে পারি আমি। আমি কোনো প্রেমিক পুরুষ নই যে তোমার ভালোর জন্য তোমাকে ছেড়ে দিবে। প্রয়োজনে গোটা দুনিয়া ছাড়খাড় করে দিব আমি। তবুও তোমাকে অন্য কারো হতে দিব না কখনো। মায়া উত্তর দিল না। শুভ্র নিজ হাতে মলম লাগিয়ে দিল দৃশ্যমান ক্ষতগুলোতে।
এক পর্যায়ে বাথরাবের ফিতায় হাত দিলে চমকে উঠল মায়া। আতঙ্কিত নয়নে তাকালো শুভ্রের মুখের পানে। শুভ্র হালকা হেসে জানালো, রিল্যাক্স মায়াবতী, এখন কিছু করব না। তুমি অসুস্থ, গলায়ের ঘাড়ের ক্ষত জায়গায় মলম লাগাতে হবে। একটু নিচে নামাও কাপড়, ক্ষত সৃষ্টিকারীকে মানায় না এসব। ছেড়ে দিন, আমি লাগিয়ে নিচ্ছি। এত কথা বলো কেন তুমি? লাগাতে দাও আমায়। এমনিতেই তোমার শরীরে এমন কোনো অংশ নেই যা দেখা বাকি আছে আমার। হাত সরাও। শুভ্র আস্তে ধীরে মলম লাগিয়ে দিলে মায়া চোখ বন্ধ রাখে। ব্যথায় নীল পড়ে যায় মায়াবী মুখখানি। শুভ্র একটু অনুশোচনা হলো, তবে তার কাছে আর কোনো উপায় ছিল না। এমন তো না যে সে অবৈধ কোনো কাজ করেছে। মায়ের সঙ্গে তার হালাল বৈবাহিক সম্পর্ক রয়েছে। মায়া ভুলে গেলেও শুভ্র তো ভুলেনি সেসব। কিভাবে তার পরিবারের লোকজন একটা মেয়েকে দিনের পর দিন ড্রাগস দিয়ে গেছে স্মৃতিশক্তি নষ্ট করতে। আল্লাহর অশেষ রহমতে মায়ের তেমন কোন ক্ষতি না হলেও শুভ্রের স্মৃতি অনেকটাই মুছে গেছে তার স্মৃতির পাতা থেকে। মায়াকে জোর করে খাবার খাইয়ে পেনকিলার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিল শুভ্র। অতঃপর মায়া ঘুমিয়ে যাওয়ার পর তৈরি হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেল মায়ের খেয়াল রাখতে। বাড়ির বাহিরে থাকা বডিগার্ডদের হুকুম করল কোনোভাবেই যেন বাইরের কেউ বাড়িতে প্রবেশ করতে না পারে। সুহানী, শাহরিয়ার এবং শুভ্র বসে আছে মুখোমুখি তাদের বাড়ির ডাইনিং রুমে। পরিস্থিতি ঝড়ের পূর্ববর্তী মুহূর্তের মতোই নিস্তব্ধ। পিন পিন নীরবতা বিরাজমান উপস্থিত সকলের মাঝে। নীরবতা ভেঙে সুহানী শাহরিয়ার শুভ্র উদ্দেশ্যে বললেন, শখ করে একটা বাঘের বাচ্চা পেলে পুষে বড় করলাম আমি। ভীষণ ভালোবেসে যত্নে রাখলাম তাকে। বড় হয়ে সে যখন দুনিয়া চিনতে শিখল আমার বদৌলতে, তখন প্রথম থাবাটা বসালো আমার বুকেই। মায়ের কথার অর্থ বুঝে তাচ্ছিল্য হাসল শুভ্র। সরাসরি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের মুখের পানে। গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল, বাচ্চাটা তোমার থেকে শুধু একটা মেয়েকে চেয়েছিল আম্মু। তুমি তাকে গোটা দুনিয়া দেখাতে গিয়ে ভুলে গেলে তার আসলে একটা বাঘিনী খুব করে প্রয়োজন। সেই বাঘিনী ছাড়া আর কিছু চেনার নেই, চাওয়ার নেই। তুমি আমাকে অসংখ্য মেয়ে অফার করেছ আম্মু, অথচ আমি ভালোবাসলাম এক মায়াবতীকে। গোটা দুনিয়ার সমস্ত নারী মোহিনী রূপে আমার সামনে এলেও আমাকে আকর্ষিত করতে পারবে না। সেটা তুমি ভালো করেই জানতে আম্মু। মায়াকে আমি ভালোবাসি, উম্মাদের মতো ভালোবাসি। সেটা জানার পর থেকে তুমি ওর প্রতি আরো কঠোর হলে। আমি তোমাকে বললাম আমি মায়াকে বিয়ে করতে চাই, তুমি অস্বীকার করলে। সকলের সামনে মায়াকে অপমান করে গায়ে হাত তুললে। তোমার অসহ্য নির্যাতন থেকে বাঁচাতে গোপনে বিয়ে করলাম ওকে। তুমি তখনও ছেলের ভালোবাসাকে কেড়ে নিতে ড্রাগস দিলে নিষ্পাপ মেয়েটার শরীরে। ওর স্মরণশক্তি নষ্ট করতে গিয়ে ভুলে গেলে ড্রাগসের ওভারডোজ মেয়েটার প্রাণ নিতে পারে। ওই মেয়েটা মরে গেলে তোমার বাঘের বাচ্চাটা যা মরে যাবে সেটা ভুলে গেলে। শুভ্র বলা প্রতিটি বাক্য ঝংকার তুল্য গোটা কক্ষে।
উপস্থিত সকলে বিস্ময়ে হা করে গেল। শুভ্র কি বলছে এসব? মায়াকে ড্রাগস দেওয়ার ব্যাপারটা সাইফ এবং সুহানি শাহরিয়ার ছাড়া অন্য কারো জানার কথা নয়। আর যদি ড্রাগস দিয়ে থাকে তবে কেন দিয়েছে? কি অপরাধ ছিল নিষ্পাপ মেয়েটার? শুভ্রকে বিয়ে করা? মায়া তো চায়নি শুভ্রকে বিয়ে করতে। নিজের কপালে বতারা চিহ্ন এন্ডুক ঠেকিয়ে এক প্রকার জোর জবরদস্তি করেই মায়াকে বিয়ে করেছিল শুভ্র। সেটা বাড়ির সকলেই জানে। তবে কেন এত অবিচার এতিম মেয়েটার ওপর? একটা 2 টাকার মেয়ের জন্য তুমি আমার বিরোধিতা করছো শুভ্র? 2 দিনে ওই মেয়েটা তোমাকে কি এমন ভালোবাসা দিল যা বিগত 25 বছরে দিতে পারলাম না আমি তোমাকে? ওর সরলতা দিয়ে আমাকে মুগ্ধ করেছে। ওর মায়াবী চেহারায় আমাকে বেঁধে ফেলেছে আষ্টেপৃষ্ঠে। ওর ভীতু হরিণীর মতো চাহনিতে চিরকালের মতো আটকে গিয়েছি ওর মাঝে। এসব প্রেমালাপ শুধু সিনেমাতেই মানায় শুভ্র। তোমার মতো হাই স্ট্যান্ডার্ডের একজন শিক্ষিত ছেলে কিভাবে এমন একটা মেয়ের সঙ্গে থাকতে পারে ভেবে পাই না আমি। তুমি ওকে ছেড়ে দাও শুভ্র। ওর সঙ্গে থেকেছ না 3 দিন। এবার ছেড়ে দাও ওকে। তোমার জন্য আমার বোনের মেয়ে শশীকে ঠিক করে রেখেছি আমি। শুভ্র চোখের রং পরিবর্তন হলো নিমেষেই। সোফা থেকে উঠে এক লাথিতে উল্টে ফেলল সামনে সেন্টার টেবিল। মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হলো সেটা। পিছন ফিরে হাঁটতে হাঁটতে বলল, নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করলে এই জন্মে আমার দেখা পাবেন না মিসেস সুহানি শাহরিয়ার। আজ থেকে আপনার ছোট ছেলে মৃত আপনার জন্য। এই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। আপনি আমাকে ভালোবাসেন শুভ্র ভাই? মায়ের হঠাৎ প্রশ্নে চমকালো শুভ্র। ল্যাপটপে অনবরত চলতে থাকা হাতের আঙ্গুলগুলো স্থির হল। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তাকালো রমণীর মলিন মুখের পানে। গম্ভীর কণ্ঠে শুধালো, ভালোবাসি বললে আমার নামে লিখে দিতে হবে নিজের সম্পূর্ণ জীবন? জড়িয়ে নিতে হবে আমায় আষ্টেপৃষ্ঠে? রাজি আছো মায়াবতী? তোমাকে আমার নামে লিখে দিতে? মায়ের ছলছলে চোখে গভীর দৃষ্টিতে তাকালো সে। অসহায়ত্ব আর যন্ত্রণার আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না ওই ডাগর ডাগর আঁখি জোড়ায়। তবে আজ ওই চোখের ভাষা পড়তে অক্ষম শুভ্র। পড়তে পারল না সে। অথবা পড়তে চাইল না। প্রেয়সীর মুখ থেকে শুনতে চাইল জবাব। ভালোবাসি বললে আগলে নিবে আমায় তোমার বুকে? সংসার করবে আমার সঙ্গে মায়াবতী? আমার মতো অভাগীর কপালে আপনার মতো শুভ্র সুখ নেই। থাকতে পারে না। আমার ভাগ্যটা বরাবরই নির্দয় আমার ওপর। হাত বাড়িয়ে যায় ছুঁই। ছাই হয়ে হাওয়ায় মিলিয়ে যায় নিমেষেই। আপনাকে আমার ধ্বংসপ্রায় জীবনে জড়ানোর মতো দুঃসাহস আমার নেই ছোট সাহেব। আমার থেকে পালানোর উপায় নেই তোমার। ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার একমাত্র আশ্রয়স্থল হবে আমার বুক। তুমি নিজে থেকে ঠাঁই খুঁজে নিবে সেথায়। আমাকে মেরে ফেলুন শুভ্র ভাই। আমার বাঁচতে ইচ্ছে করে না আর। বাঁচার মতো কোনো কারণ খুঁজে পাই না আজকাল। অসহ্য যন্ত্রণা হয় গোটা শরীর জুড়ে। জলে পুড়ে যায় গোটা মস্তিষ্ক। আমি একদম সহ্য করতে পারি না শুভ্র ভাই। শুভ্র ভেতরটা দুমড়ে মুছে গেল যেন।
চোখ বন্ধ করতে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। মায়া দেখার আগেই মুছে ফেলল কৌশলে। উঠে গিয়ে মায়াকে টেনে নিজের কোলে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। ছোট্ট গোলগাল মুখখানায় সহস্র চুমু খেল। মায়া কেঁপে উঠল, তবে ছড়ানোর চেষ্টা করল না। কেন করল না? গতকাল শুভ্র তাকে গভীরভাবে ছুঁয়ে দিল। তবুও কেন এত স্বাভাবিক থাকবে সে? তাদের বৈবাহিক সম্পর্কের কথা মায়াকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুভ্র স্পর্শ তার জন্য অবৈধ। তবে কেন সেটা অনুভব করল না মায়া? কেন মনে হয় এটা শুভ্র অধিকারবোধ ছিল? তুমি একটু অসুস্থ মায়াবতী। তোমার অ্যালার্জির সমস্যা আছে। এই জন্য শরীরে জ্বালাপোড়া হয়। মেডিসিন অনেক বেশি পাওয়ারফুল হওয়ায় মস্তিষ্ক অচল লাগে তোমার। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বড় মা আমাকে একটা ওষুধ দিত। সেটা খেলে আমি আরাম পাই। কোনো যন্ত্রণা থাকে না আমার। আপনি বড় মায়ের কাছে থেকে ওই ওষুধগুলো এনে দিবেন আমাকে? শুভ্র তপ্ত শ্বাস ফেলল। নিজের মায়ের কৃতকর্মের জন্য লজ্জিত হল নিজের অন্তরাত্মার কাছে। একটা ফুলের মতো নিষ্পাপ এতিম মেয়েকে তার মা কি করে ফেলেছে? মেয়েটা মানসিক অবস্থা ঠিক নেই। সেটা ভালোই বুঝতে পারে শুভ্র। আর কিছু দিন এভাবে ড্রাতারা চিহ্ন বস হয়তো বদ্ধ পাগল হয়ে যেত মায়া। ওই ওষুধ আর খাওয়া যাবে না। এখন থেকে নতুন ডাক্তার এসে তোমার চেক আপ করবে রোজ। তোমার যত ব্যথা যন্ত্রণা সব ঠিক হয়ে যাবে মায়াবতী। তুমি আর তোমার বড় মায়ের কথা মনে করবে না। আমি আছি না তোমার জন্য? মায়ের কি হলো কে জানে। আদরে বিড়াল ছানার মতো মুখ গুজে দিল শুভ্র গলায়। ছোট্ট দম নিয়ে বলল, আপনি তো আমাকে সহ্য করতে পারেন না শুভ্র ভাই। কথায় কথায় বকা দেন। আমাকে মারেন। গতকালকেও কত ব্যথা দিলেন। তাহলে আপনি কেন আমার যন্ত্রণা কমাতে চাইছেন? সবার মতো দয়া দেখাচ্ছেন এতিম মায়াকে? শুভ্র কথার প্রসঙ্গ বদলাতে বলল, আমাকে বিয়ে করবে মায়াবতী? আমার মনে থাকলেও তুমি ভুলে গেছো আমাদের বিয়ের কথা। গতকাল রাতেই বলেছিলাম আমি তোমার স্বামী। তুমি মনে করতে পারনি তখন। আমি চাচ্ছি আবার তোমাকে বিয়ে করতে। করবে আমায় বিয়ে? আমি তো মনে রাখতে পারি না অনেক কিছু। যদি আবার ভুলে যাই? তাহলে আবারও বিয়ে করব। তুমি যতবার আমাকে ভুলে যাবে আমি ততবার তোমাকে বিয়ে করব। আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল শুভ্র ভাই? আমার কেন মনে পড়ে না? আমার শাসন করাটা মনে রাখতে পারলে। অথচ বিয়ে ভুলে গেলে মায়াবতী? এই কেমন অবিচার তোমার। 1.5 বছর আগে তোমাকে সাথে নিয়ে আমার বন্ধু রিহানের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম আমি। সেই দিন রাতে একটা বা তারা চিহ্ন স্টার্ট বাজেভাবে ছুঁতে চেয়েছিল। তবে তার আগেই আমি দেখতে পেয়েছিলাম তোমাকে। ওই যা তারা চিহ্ন নোয়ারের হাত থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে সেদিন রাতেই কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিলাম আমরা। সাক্ষী ছিল আমার 4 বন্ধু।
বিয়ের পর তোমাকে নিয়ে আমি শাহরিয়ার বাড়িতে ফিরে গিয়ে সবাইকে যখন জানালাম আমাদের বিয়ের ব্যাপারে, তখন কৌশলে আম্মু আমাকে বিদেশ পাঠিয়ে দিল ব্যবসার কাজে। এরপর শুরু হলো তোমার উপরে সবার অত্যাচার আর নির্যাতন। আমি সব শুনেছি ভাবি থেকে। যতদিনে আমি দেশে ফিরে আসলাম ততদিনে খুব বেশি দেরি হয়ে গেছিল। তুমি অনেক কিছুই ভুলে গেছিলে মায়াবতী। তুমি আমাদের বিয়েটাকে ভুলে গেছিলে, অস্বীকার করেছিলে আমাকে মানতে, যেটা আমি একদমই সহ্য করতে পারিনি। তাই তো এত রুড ছিলাম তোমার প্রতি। আমি ভাবতাম তুমি ইচ্ছে করে আমাকে এড়িয়ে যাচ্ছ, অবহেলা করছো। তবে ভাবি আমাকে জানালো বড় ভাই আর আম্মু মিলে তোমাকে ড্রাগস দিচ্ছে প্রতিনিয়ত। আমি সেদিন হতবাক হয়ে শুধু শুনে গেছি ভাবির কথা। এরপর আমি আম্মুর বিরোধিতা না করে গোপনে তোমার চিকিৎসা শুরু করলাম। আম্মু ভাবলো আমি তোমাকে ভুলে যাচ্ছি দিন দিন। তবু তার মনের শান্তির জন্য আমার উপস্থিতিতে সে তোমাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করল। যখন সবাই জানে তুমি আমার স্ত্রী, ধর্মীয়ভাবে এবং আইনতভাবে তুমি আমার স্ত্রী, তারা সেই পবিত্র সম্পর্কটাকে অপমান করল মায়াবতী। তারা আমার ভালোবাসাকে অগ্নিকুণ্ডে ফেলে দিল জলে পুড়ে ছাই হওয়ার জন্য। পরবর্তী পর্ব দ্রুত পেতে পেজে ফলো দিয়ে রাখুন। শুভ্র এক দমে কথাগুলো বলে থামল। বুকের সঙ্গে মিশে থাকা বিড়াল ছানার দিকে তাকাতেই দেখল সে ঘুমিয়ে পড়েছে। দীর্ঘশ্বাস ফেলে হাসল শুভ্র। কপালে আলতো চুমু খেয়ে মায়াকে কোলে নিয়েই উঠে দাঁড়াল। বিছানায় শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল মায়ের সঙ্গে। একটা প্রশান্তির ঘুম প্রয়োজন তার। দীর্ঘদিন ধরে নির্ঘুম রাত পার করে এসেছে সে। সেই কাঙ্ক্ষিত নারীর অপেক্ষার অবসান ঘটেছে এবার। দুজনে মিলে ছোট্ট একটা বাবুই পাখির সংসার সাজাবে। তবে তার আগে মায়াকে সম্পূর্ণ সুস্থ করতে হবে। আর কিছু দিন পরেই মায়াকে নিয়ে লন্ডন চলে যাবে শুভ্র। মায়ার পাসপোর্ট এবং ভিসার কিছু প্রসেসিং এর জন্য সে এখনো বাংলাদেশে রয়েছে। নয়তো যেদিন মায়াকে তুলে আনলো সেদিনই চলে যেত শুভ্র। এই দেশে তার আপন মানুষ কেউ নেই আর। যারা আছে তারা তার আপন কেউ নয়। তাহলে কি হবে এখানে থেকে? ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো শুভ্র। মায়াকে আরো খানিকটা শক্ত করে ধরল নিজের সঙ্গে। সুখ পাখিদের যুগলবন্দি সুখে থাকা জীবন। মায়াকে নিয়ে ঘুরতে বেরিয়েছে শুভ্র। জঙ্গলে ঘেরা রাস্তার পাড়ে আঁকা বাঁকা নদীর কোল ঘেঁষে বসে আছে দুজন। মেঘাচ্ছন্ন পরিবেশে পরনে নীল শাড়ি এবং নীল পাঞ্জাবি পরিহিত দুজন নরনারীকে দেখে হিংসে হলো প্রকৃতির। তাই তো ঝুমঝুম করে বৃষ্টি এসে ভিজিয়ে দিল তাদের। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে নীরবে প্রেম নিবেদন করতে ব্যস্ত হল। এমন সময় বিদ্যুৎ চমকানো শব্দে ভয় পেল মায়া। শুভ্র শক্ত বুকে আছড়ে পড়তেই দুই হাতে আগলে নিল মায়াকে। কিছু সময় পর মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো শুভ্র। সামনের নদীতে অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে অযত্নে। তবুও কত সুন্দর, কত কোমলতা তাদের মাঝে। ঠিক যেমনটা তার মায়া। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এক পদ্ম ফুল। তবুও তার নম্রতা, কোমলতা এবং মমতা প্রতি ক্ষণে ক্ষণে মুগ্ধ করে শুভ্রকে। মায়াকে নিয়ে পানিতে নামল শুভ্র। মায়া ভয় চিৎকার দিয়ে শুভ্র গলা পেঁচিয়ে ধরল। সাঁতার জানে না সে। এভাবে তাকে কোলে নিয়ে শুভ্র নদীতে কেন নামল?
তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলবে না তো আবার? শাস্তি দেওয়ার নাম করে? এই, আমাকে নামান। আমি সাঁতার জানি না শুভ্র ভাই। ছেড়ে দিলে ডুবে যাব তো। পারে নামিয়ে দিন আমাকে। তলিয়ে যাব আমি। শুভ্র তখন আরো একটু এগিয়ে গিয়ে বুক সমান পানিতে দাঁড়ালো মায়াকে কোলে নিয়েই। বিমোহিত কণ্ঠে বলল, তোমার মাঝে ডুবে মরে গেছি সেই কবেই। তুমি তো ঠাঁই দাওনি আমায়। তুমি সাঁতার জানো না সেই ভয় আছো। আমি সাঁতার জেনেও ডুবে গেলাম তোমার মাঝে। সেই দায়কার তোমার নাকি আমার? মায়া বুঝল না শুভ্র কাব্যিক কথার অর্থ। সে তখনও ভয় পেয়েই যাচ্ছে। শুভ্র এবার মায়াকে এক হাতে জড়িয়ে নিল নিজের সঙ্গে। সাঁতার দিল মায়াকে বুকে নিয়ে। প্রচণ্ড ভয় আতঙ্কে ছটফটিয়ে উঠল মায়া। কয়েক ঢোক পানি খেল নিজের ভুলের কারণে। শুভ্র কিছু দূর এগিয়ে গিয়ে কয়েকটা পদ্মফুল তুলে নিল। মায়ের হাতে দিয়ে বলল শক্ত করে ধরতে। মায়া ধরল, তবে শুভ্র কি হলো কে জানে। বৃষ্টির মধ্যে এমন পদ্মফুলের নদীতে সাঁতার কাটার শখ জাগল কেন হঠাৎ? জিনে আছর করল না তো আবার? বেশ অনেকটা সময় মায়াকে নিয়ে সাঁতার কাটল শুভ্র। বৃষ্টি কমে এলে মায়াকে নিয়ে ফুল সহ উঠে এলো শুভ্র। ঠান্ডায় থরথর করে কাঁপছে দুজন। মায়া পরপর দুটো হাঁচি দিতেই শুভ্র তড়িঘড়ি করে গাড়িতে উঠল মায়াকে সঙ্গে নিয়ে। মায়াবতী, কেমন লাগলো আজকের দিনটা? আমি কি একটুখানি স্মরণীয় করতে পেরেছি আপনার দিনটাকে? মায়া হাতে পদ্ম ফুলগুলো নিয়ে দারুণ হাসল। চোখের ভাষায় হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করল শুভ্র প্রতি। মুখে তৃপ্তির আভাস ফুটিয়ে তুলে বলল, আজকের এই মুহূর্ত আমি ভুলতে চাই না শুভ্র ভাই। এই বৃষ্টি, এই নদী এবং ফুল, সঙ্গে আপনি, সবকিছুই আমার হৃদয়ের গভীরে যত্ন করে তুলে রাখলাম আমি। ধন্যবাদ আমাকে আপন করে নেওয়ার জন্য। আপনি ছাড়া আমার দেহে প্রাণ তো থাকতো, তবে প্রাণ ভরে বাঁচা হতো না শুভ্র ভাই। শুভ্র বুক জুড়ে উড়ে শূন্য গেল হাজারো প্রজাপতি। ঠোঁটে প্রশান্তির হাসি। ব্যাস এতটুকুই তো চেয়েছিল সে মায়াবতীর থেকে। একটু ভালোবাসা, অনেকটা ভরসা। সারা জীবন আমার হয়ে থাকো জান। মায়াকে নিয়ে সন্ধ্যার মধ্যেই বাড়িতে ফিরে এলো শুভ্র। মেয়েটা নেতিয়ে পড়েছে বৃষ্টিতে ভিজে। এবার জ্বর না আসলেই হয়। মায়াকে চেঞ্জ করতে বলে শুভ্র চলে গেল অন্য কক্ষে। ফিরে এলো গরম খাবার হাতে। মায়া তখন গায়ে কম্বল পেঁচিয়ে সমান তালে হাঁচি দিয়ে যাচ্ছে। শুভ্র যা ভাবল তাই হলো। মায়ের জ্বর চলে এসেছে। মায়াকে খাইয়ে নিজে খেয়ে নিল শুভ্র। ওষুধ দিয়ে বিছানায় শুইয়ে মোটা কম্বল দিয়ে ঢেকে দিল মায়াকে। কিছুক্ষণের মধ্যেই শরীর কাঁপিয়ে জ্বর উঠল মায়ার। শুভ্র মাথায় জলপট্টি দিল ঘণ্টা খানিক। উপায়ন্তর না পেয়ে ডাক্তারকে ফোন করল মাঝরাতে। সময় তখন রাত 12টা বেজে। বাড়ির বাইরে থাকা দেহরক্ষীদের ওপর আক্রমণ করল একদল কালো পোশাকধারী লোক। মুখে কালো মাস্ক। কারোর চেহারা দেখার সুযোগ নেই। বডিগার্ডদের অজ্ঞান করে ফেলে রেখে 10 জন লোক প্রবেশ করল বাড়ির ভেতর।
শুভ্র উঠে নিজের ঘরের ব্যালকনিতে গেল। ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এমন সময় বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হল। শুভ্র অবাক হল। বাড়িতে আইপিএস লাগানো আছে। কারেন্ট যাওয়ার কথা না এই সময়। সম্পূর্ণ বাড়ি তখন ঘুটঘুটে অন্ধকার। মায়াকে আরেকবার দেখে নিয়ে শুভ্র ফোনের ফ্ল্যাশ লাইট হাতে বেরোল কক্ষ থেকে। কিছু দূর যেতেই অনেকগুলো পায়ের শব্দ এলো কানে। সজাগ হলো মস্তিষ্ক। শুভ্র ফোনের ফ্ল্যাশ অফ করে ধীর পায়ে এগোলো করিডোর ধরে। মুখোশধারী লোকগুলো তখন মায়ের সন্ধানে ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ বাড়িতে। শুভ্র বুঝতে পারল আগন্তুকের উপস্থিতি তার আশেপাশে। করিডোরে কেবিনেটের পিছন থেকে হাতে তুলে নিল একখানা লোহার রড। শক্ত হাতে চেপে পা বাড়ালো সামনে। কয়েকজন এসে সরাসরি পড়ল শুভ্র সামনে। লোকগুলো ভয় পেয়ে হামলা করতে চাইল শুভ্র ওপর, অথচ তাদের হুকুম দেওয়া হয়েছে মায়াকে মারার। শুভ্র গায়ে যদি একটা আঁচড় লাগে তবে তাদেরকে মেরে ফেলবে তাদের বশ। 5 জন এসে হামলে পড়ল শুভ্র ওপর, অথচ কেউ ছুঁতেও পারল না তাকে। লোহার রডের আঘাতে আর্ত চিৎকার দিয়ে এক একজন ছিটকে পড়ল। শুভ্র পরপর রডের আঘাতে রক্তাক্ত অবস্থায় জ্ঞানহীন পড়ে রইল লোকগুলো। হাঁফাতে হাঁফাতে রড হাতে এসে এগিয়ে গেল। এমন সময় মায়ের চিৎকার শুনে ধরফরিয়ে উঠল শুভ্র। অন্ধকারে হাতে লোহার দণ্ড ফেলে ঝংকার তুলে দৌড়াল মায়ের উদ্দেশ্যে। কক্ষে ঢুকে মায়াকে আর খুঁজে পেল না শুভ্র। পাগলের মতো খুঁজে চলল চারপাশে। চিৎকার করে ডাকল মায়াবতীকে। না, কোনো জবাব এলো না। রাতের নিস্তব্ধতা ভেদ করে। শুভ্র পাগল পাগল হয়ে দৌড়ে চলে বাড়ি ভরে। হঠাৎ কারো সঙ্গে ধাক্কা লাগলো আধারের মাঝে। বাড়ির কেয়ারটেকার চাচা শুভ্রকে ধরে বাড়ির বাইরে নিয়ে এলো। শুভ্র তখন শূন্য মস্তিষ্কে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে মায়ের সন্ধানে। শুভ্র বাংলো বাড়িটি মুহূর্তেই আগ্নেয়গিরির ন্যায় জ্বলে উঠল মধ্যনিশীথে। বাড়ির চারপাশে আগুনে ছেয়ে গেল নিমেষেই। শুভ্র হুঁশ হারা। উন্মাদের মতো ছুট লাগায় বাড়ির ভিতরে। তার মায়াবতী ভিতরে আছে। আগুনের লেলিহান এসে জ্বালিয়ে দিল শুভ্র ডান হাতের উপরিভাগ। কেয়ারটেকার সহ কয়েকজন অপরিচিত লোক এসে ঝাপটে ধরল তাকে। টেনে হিঁচড়ে নিয়ে এলো বাহিরের দিকে। শুভ্র আহাজারিতে কেঁপে উঠল প্রকৃতির প্রতিটি উপাস্য। তারা মেনে নিতে পারল না একজন পুরুষের এমন বিধ্বস্ত ধ্বংসপ্রায় অবস্থা। আমাকে ছেড়ে দাও, আমার মায়াবতী পুড়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও তোমরা। আল্লাহর দোহাই লাগে ওকে বাঁচাতে দাও। আমার জানটার কষ্ট হচ্ছে ওখানে। আমাকে ওর প্রয়োজন। ওকে বের করতে হবে। ছাড়ো আমাকে। আল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও আমার প্রাণকে। যেতে দাও আমায়। চোখের সামনে জলে পুড়ে ছাই হয়ে যায় শুভ্র সাজানো ছোট্ট সংসার। সেই সঙ্গে ছাই হয়ে যায় এক আকাশসম মায়া জড়ানো এক পাগল প্রেমিকের মায়াবতী। আর দেখা হবে না তার কোমল পদ্মের ন্যায় আদল। জড়িয়ে ধরা হবে না পরম যত্নে। শুভ্র জীবন রেখাও বুঝি থেমে যাবে এখানে। মায়াকে পাওয়ার আফসোস এক জন্মে শেষ হবে না তার। পর জন্মে আবার দেখা হবে সেই আফসের সঙ্গে।
তখন না হয় তৃপ্তি সহকারে দেখে নিবে মায়াবতীকে। কানাডার টরন্টো শহরের সময় তখন সকাল 10:55। মধ্যম আকৃতির ডুপ্লেক্স বাড়িটি সাদা বরফের চাদরে মোড়ানো। ভিতরে বসবাসরত চড়ুই যুগলের ঘুম ভাঙল না তখনও। কানাডায় সাধারণত এই ঋতুতে তুষারপাত শুরু হয় এবং শীত ঋতু পর্যন্ত স্থায়ী হয়। পরিবেশের ভারী শীতলতা উপলব্ধি করতে পারল না শুভ্র বুকে ঘুমিয়ে থাকা বুলবুলি পাখিটা। রুমে হিটার চালু রেখেছে শুভ্র। তবুও মেয়েটা উষ্ণতা খুঁজতে বারবার মুখ গুজে দিচ্ছে শুভ্র নগ্ন বুকে। শুভ্র আরেকটু জড়িয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিতেই ওম্পে ঘুমিয়ে উঠল মায়া। শুভ্র হাসল মায়ার এমন অদূরে আচরণে। এই পাখিটা বড্ড যত্নে পুষে রাখে শুভ্র। সোনা, ওয়েক আপ না, অনেক বেলা হয়েছে, উঠবে এখন? মায়া আরেকটু চেপে গেল শুভ্র বুকে। ঘুম জড়ানো মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো শুভ্র কানে। আর একটু ঘুমাই। সকাল হয়নি তো? বিমুগ্ধ হয়ে শুনল শুভ্র। ইচ্ছে করল না পাখিটাকে উঠাতে। ঘুমাতে চাচ্ছে, আর একটু ঘুমাক। মায়াকে আস্তে ধীরে বালিশে শুইয়ে দিয়ে উঠে গেল শুভ্র। যাওয়ার আগে অবশ্য প্রেয়সীর কপালে একে দিয়ে গেল উষ্ণ চুমু। ফ্রেশ হয়ে সে সোজা চলে গেল কিচেনে। এমন সময় মিউ মিউ শব্দ তুলে তার পায়ের কাছে এসে দাঁড়ালো দুটি মাসুম প্রাণ। মায়ের শখের সংসারের আরো দুজন সদস্য এরা, সিনু এবং সিন্ড্রেলা। মায়ের অতি আদরের পালিত দুই বিড়াল ছানা। কানাডা আসার পরপরই ওদের কুড়ি পেয়েছিল মায়া। দেখতে অনেকটা পার্সিয়ান বিড়ালের মতোই, তবে একজন ধূসর বর্ণের অন্যজন একদম সাদা। এটা নিয়ে মায়ার আক্ষেপের শেষ নেই। তারা দুজন কেন একরকম নয় দেখতে? তখন শুভ্র মায়াকে বোঝায়, সাদা রংটা মেয়েদের সৌন্দর্যের প্রতীক। তাই সিন্ড্রেলা সাদা রং পেয়েছে। আর ছেলেদের আবার সাদা হলে ভালো দেখায় না, তাদের শ্যামলা বর্ণের হলেই সুদর্শন লাগে। তাই তো আমাদের সিনু ধূসর বর্ণের হয়েছে। দুই হাতে ওদের কোলে তুলে নিল শুভ্র। টেবিলের ওপর বসিয়ে একই পাত্রে বেশ খানিকটা দুধ ঢেলে দিল। বিড়াল ছানাগুলো আয়েশ করে যাচ্ছে। আনন্দ হয় শুভ্র ওদের দেখে। ছোট্ট সংসার তার মায়াকে নিয়ে। তবে এই সংসার এখনো পরিপূর্ণ হয়নি। এটাকে পূর্ণ করতে পারবে কেবল মায়া নিজে। ওর মস্তিষ্ক আগের তুলনায় রিকভারি শুরু করেছে, তবে এখনো সম্পূর্ণ সুস্থ নয়। কিচেনে গিয়ে দুধ গরম করতে বসিয়ে দিল শুভ্র। ফ্রিজ থেকে ডিম নিয়ে দুজনের জন্য নাস্তা বানালো যত্ন সহকারে। বাইরে তখন সূর্যের তীর্যক রোশনির দেখা মিলেছে। উইন্ডোজগুলো পর্দা দিয়ে ঢাকা। টেনে পর্দাগুলো সরিয়ে দিতেই চারপাশ আলোতে ঝলমল করে উঠল। এই বাড়িটা সাজিয়েছে শুভ্র নিজ হাতে তার মায়াবতীর জন্য। প্রতিটি আসবাবপত্র নিখুঁত বাছাই করে কেনা তার। এসবে কেবল অধিকার রয়েছে তার মায়াবতীর। কিন্তু মালকিন তো এখনো আঁকড়ে ধরতেই শিখল না সেসব। শুভ্রকে আপন করে নিয়েছে বিনা বাক্যে। তবে এই বাড়ি এই জিনিসগুলো তার মনে জায়গা করতে পারছে না। ঘুম থেকে উঠে রোজ বায়না ধরে এসে দেশে ফিরবে। এখানে তার ভালো লাগে না। বাংলাদেশে তার আপনজনেরা আছে। ওখানে মায়ের বুকের গন্ধ পাওয়া যায়।
সে এই দেশে থেকে অভ্যস্ত নয়। প্রচুর ঠান্ডা এবং বরফে ঢাকা শহর। শুভ্র চাইলেও রোজ রোজ ওকে নিয়ে ঘুরতে যেতে পারে না, তবে চেষ্টা করে ওকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে। মায়ের খুশি তখন আকাশ ছুঁতে চায়। গায়ে লং উইন্টার জ্যাকেট জড়িয়ে এদিক ওদিক দৌড়ে বেড়ায়। শুভ্র মুগ্ধ নয়নে দেখে প্রাণ প্রিয়তমাকে। বরফের গোলা বানিয়ে মাঝে মাঝে ছুড়ে দেয় শুভ্র দিকে। খিলখিলিয়ে হেসে ওঠে নিজের কাজে সফল হতে পেরে। শুভ্র অবশ্য কিছু বলে না তখন। তবে রাত হলে মেয়েটার অবস্থা বেহাল হয়ে যায়। এই দেশে শুভ্র কয়েক বছর থেকেছে। সে অভ্যস্ত এই দেশের আবহাওয়ায়। মায়া ঠান্ডা সহ্য করতে পারে না। তার হুটহাট ঠান্ডা লেগে যায়। কোন দিন দেখা যাবে নিউমোনিয়া হয়ে গেছে। সেই ভয় তাকে আরো বাইরে বেরোতে দেয় না শুভ্র। শুভ্র গরম কফি হাতে কক্ষে ফিরে দেখল মায়া উঠে থমকে বসে আছে বিছানায়। এলোমেলো চুলে ফোলা ফোলা চোখে কেমন করে তাকিয়ে থাকে শুভ্র দিকে। শুভ্র সামনে পা বাড়াতে বাড়াতে বলল, গুড মর্নিং হানি। ঘুম কেমন হলো তোমার? আর ইউ ফিলিং সিক নাও? ঠিক আছো তুমি? আমাকে রুমে একা রেখে কোথায় গেছিলেন? আমাকে রেখে কেন চলে যান? আমি ভয় পাই না। যদি হারিয়ে যাই আমি এই দেশে, তখন কি করবেন? তুমি কেন হারাবে সোনা? তুমি তো আমার বুকের মধ্যিখানে আছো। এখান থেকে চাইলেও তুমি হারাতে পারবে না মায়াবতী। তোমাকে ভীষণ যত্নে আগলে রেখেছি আমি। মায়া এলোমেলো কণ্ঠে সুধাল, হারাবো না? আপনি খুঁজে নিবেন আমায়? তোমাকে খোঁজার প্রয়োজন পড়বে না আমার। তুমি আমার মাঝেই বিচরণ করছো সারা বেলা। কোথায় খুঁজবো তোমায় বলো? আমরা দেশে কবে যাব? সেই এক প্রশ্ন। শুভ্র কত চেষ্টা করলো তাকে ভুলিয়ে দেওয়ার, তবুও তোতা পাখির মতো সেই একই প্রশ্ন করে যায় মায়া। দেশে কবে যাব? কেন যাবে এই মেয়ে সেই দেশে? যেই দেশের মানুষ রূপী কিছু পশু তার জান নেওয়ার ছক কষছে প্রতিনিয়ত। যারা প্রাণ নিয়ে চায় এতিম মেয়েটার। শুভ্র মনে পড়ে যায় 3 মাস আগের ঘটনা। অতীত। শুভ্র বাংলো বাড়িটি মুহূর্তেই আগ্নেয়গিরির ন্যায় জ্বলে উঠল মধ্য নিশীথে। বাড়ির চারপাশে আগুনে ছেয়ে গেল নিমেষেই। শুভ্র হুঁশ হারা। উন্মাদের মতো ছুট লাগায় বাড়ির ভিতরে। তার মায়াবতী ভিতরে আছে। আগুনের লেলিহান এসে জ্বালিয়ে দিল শুভ্র ডান হাতের উপরিভাগ। কেয়ারটেকার সহ কয়েকজন অপরিচিত লোক এসে ঝাপটে ধরল তাকে। টেনে হিঁচড়ে নিয়ে এলো বাহিরের দিকে। শুভ্র আহাজারিতে কেঁপে উঠল প্রকৃতির প্রতিটি উপাস্য। তারা মেনে নিতে পারল না একজন পুরুষের এমন বিধ্বস্ত ধ্বংসপ্রায় অবস্থা। আমাকে ছেড়ে দাও। আমার মায়াবতী পুড়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও তোমরা। আল্লাহর দোহাই লাগে ওকে বাঁচাতে দাও। আমার জানটার কষ্ট হচ্ছে ওখানে। আমাকে ওর প্রয়োজন। ওকে বের করতে হবে। ছাড়ো আমাকে। আল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও আমার প্রাণকে। যেতে দাও আমায়।
চোখের সামনে জলে পুড়ে ছাই হয়ে যায় শুভ্র মায়াবতীর অস্তিত্ব। সেই সঙ্গে ছাই হয়ে যায় এক আকাশসম মায়া জড়ানো এক পাগল প্রেমিকের প্রাণ প্রিয়তমা। আর দেখা হবে না তার কোমল পদ্মের ন্যায় প্রিয় নারীর মুখখানি, জড়িয়ে ধরা হবে না পরম যত্নে। শুভ্র জীবন রেখাও বুঝি থেমে যাবে এখানে। মায়াকে পাওয়ার আফসোস এক জন্মে শেষ হবে না তার। পর জন্মে আবার দেখা হবে সেই আফসের সঙ্গে। তখন না হয় তৃপ্তি সহকারে দেখে নিবে মায়াবতীকে। শুভ্রকে নিস্তেজ হয়ে ঢলে পড়তে দেখে আগন্তুক লোকগুলো ছেড়ে দিল তাকে। শুভ্র লুটিয়ে পড়ল ঘাসের ওপর। হঠাৎ আল্লাহর কুদরতে বৃষ্টি শুরু হলো ভীষণ রকমের। নিভে যেতে থাকে বেয়ে ওঠা আগুন। শুভ্র পেছনে থাকা লোকগুলো পালিয়ে গেল ততক্ষণে। তাদের কাজ শেষ আপাতত। মায়াকে মারার জন্য তাদের মোটা অঙ্কের টাকায় হায়ার করেছিলেন সুহানি শাহরিয়ার। তবে হুমকি দিয়েছিল কোনোভাবেই যেন শুভ্র কোনো ক্ষতি না হয়। তাই তো কৌশলে তাকে বাইরে এনে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আবছা জ্ঞান থাকা অবস্থায় মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকা শুভ্র শুনতে পেল মেয়েলি চিৎকার। কেউ গুনিয়ে ডাকছে তাকে। নিভে যাওয়া মস্তিষ্ক সজাগ হলো তৎক্ষণাৎ। নিজের শরীরের সর্বশক্তিতে উঠে দাঁড়ালো সে। মায়ের চিৎকার এটা। মায়া ভিতরে আছে, জীবিত আছে। ওকে বাঁচাতে হবে। শুভ্র গার্ডেন এরিয়া দিয়ে জানালার কাঁচ ভেঙে প্রবেশ করল বাড়ির ভেতরে। আগুন তখন দাউ দাউ করে জ্বলছে চারপাশে। শুভ্র মোটা একখান চাদর পানিতে ভিজিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল। কক্ষের দরজা লক থাকায় এক লাথিতে ভেঙে ফেলল সে। ভিতরে মায়া নিজের গায়ের জামায় লেগে থাকা আতারা চিহ্ন গুণ নেভানোর চেষ্টা করে চলেছে হরদম। শুভ্র যেন দেহে প্রাণ ফিরে এলো। সে ছুটে গেল মায়ের কাছে। নিজের গায়ে জড়ানো চাদর দিয়ে মায়াকে ঝাপটে ধরল। ততক্ষণে মায়া জ্ঞান হারিয়ে ফেলল। শুভ্র মায়ের মুখে অজস্র চুম্বন এঁকে দিল। পরপরই তাকে কোলে তুলে বাড়ির পিছনের দিক থেকে বের হয়ে গেল। হঠাৎই কিচেনে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করাতে আগুন ছড়িয়ে পড়ল সম্পূর্ণ বাড়িতে। দুর্বৃত্তরা সুহানি শাহরিয়ারকে সম্পূর্ণ ঘটনা জানায়। অতঃপর নিজেদের কার্যসিদ্ধি হওয়ার খুশিতে উল্লাসে মেতে ওঠে সবাই। মায়াকে নিয়ে সেদিন কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছিল শুভ্র। রাতের আধারে আহত দুজন হাসপাতালে পৌঁছাল। শুভ্র পরিচিত বন্ধু থাকায় তাদের সেখানে অবস্থান করার ব্যাপারটা সম্পূর্ণ গোপন রইল। কিছু দিনের ব্যবধানে দুজনেই সুস্থ। এর মাঝে লোক লাগিয়ে শুভ্র জানতে পারে এইসব তার মায়ের চক্রান্ত। কষ্টে দুঃখে বুক ভেঙে আসে তার। জন্মধাত্রী মা কেন তার প্রাণের শত্রু হল? উত্তর খুঁজে পায় না শুভ্র। তার পাওয়ার কাজে লাগিয়ে অল্প কিছু সময়ের ব্যবধানে মায়াকে নিয়ে খুব গোপনে দেশ ছাড়ল শুভ্র। পাড়ি জমালো কানাডার উদ্দেশ্যে। দেশ ছাড়ার আগে শেষবার মায়ের সঙ্গে কোনো কথা হয়নি তার। সুহানি জানে না শুভ্র কোথায়। সে তার লোক লাগিয়ে তন্ন তন্ন করে খুঁজল গোটা শহর। কিন্তু হায়, আর খুঁজে পাওয়া গেল না শুভ্রকে। আর না তো পাওয়া গেল পোড়া বাড়িতে কোনো নারীর অস্তিত্ব। সুহানি আজও পাগল প্রায় খুঁজে চলছে ছেলেকে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো শুভ্র। ডাগর ডাগর চোখে মায়া তাকে দেখে যাচ্ছে সেই কখন থেকে। শুভ্র প্রথমে চুমু খেল পেলব আখি জোড়ায়। তারপর ওষ্ঠ মেলালো রমণীর ফোলা ফোলা ওষ্ঠে। মায়া চোখ বুঝে জড়িয়ে ধরল শুভ্রকে। এই স্পর্শে অভ্যস্ত হয়ে গেছে সে।
রোজ রোজ নিয়ম করে লোকটা তাকে ভালোবাসার স্পষ্ট একে দেয়। মায়া বুঝে না তার মনের অবস্থা। কি যেন হয়ে যায় তার। মনে হয় সময় থমকে যাক, সে শুভ্র বুকে স্থান খুঁজে নিক আজীবনের জন্য। কুইন, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? মায়ের চোখ ছলকে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কোথায় যাবেন আপনি? তুমি আমাকে ছাড়া দেশে ফিরে যেতে চাও? যেই দেশে তোমাকে ধ্বংস করার হাজারো ফাঁদ পাতা আছে। আপনাকে ছাড়া আমার কিছু চাওয়ার নেই শুভ্র ভাই। আমি আর ফিরে যেতে চাইব না দেশে। আপনি শুধু আমার সাথে থাকুন। মায়ের কেউ নেই শুভ্র ভাই। মায়া তো এতিম। এতিমদের কেউ ভালোবাসে না। আপনি তো ভালোবাসেন আমায়। তাহলে আমাকে ছেড়ে কোথাও যাবেন না? হ্যাঁ, আপনি চলে গেলে আমি কোথায় যাব বলেন? কে আছে আমার? শুভ্র হৃদয় শীতল হলো মায়াবতীর মন মাতানো কথায়। মেয়েটা তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে গেছে ইতিমধ্যে। এটাই তো চেয়েছিল শুভ্র। মায়া শুধু তার হোক, তার মাঝেই বিচরণ করুক প্রতিনিয়ত। শুভ্র মাঝেই ডুবে যাক। শুভ্র মাঝেই ঠাই খুঁজে পাক মায়া। আল্লাহর ব্যতীত কারো ক্ষমতা নেই তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার। তুমি আমার। আমি তোমার। এটাই চিরন্তন সত্য মায়াবতী। তুমি আমাতে মত্ত হও, আমি গোটা দুনিয়া ছেড়ে দিব তোমার জন্য। দীর্ঘ 5 বছর পর মায়াকে সঙ্গে নিয়ে কানাডা থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে শুভ্র। তবে এবার তারা দুজন নয়, সঙ্গে রয়েছে তাদের প্রণয়ের পূর্ণতা। একমাত্র রাজকন্যা সুব্রতা শাহরিয়ার। বয়স সবে 3 বছর বাচ্চাটার। দেখতে বাবার কার্বন কপি হলেও তেজ পেয়েছে তার দাদির মতোই। কথাবার্তা চালচলনে তার সুহানি শাহরিয়ারের মতোই ঝাঁজ। মায়া অবাক হয়ে মাঝে মাঝে মেয়ের আচরণে। বিবাহিত জীবনে স্বামী ব্যতীত অন্য কারো সঙ্গে মিলে মিশে সংসার করা হয়নি তার। শুভ্র তাকে সেই সুযোগ দেয়নি। মায়া যখন মানসিকভাবে অসুস্থ, ঠিক সেই সময় মায়াকে নিয়ে দেশ ছাড়ল শুভ্র। মায়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেসব মায়া ভুলে গেলেও ভুলতে পারেনি শুভ্র। নিজের প্রাণের প্রাণ বাঁচাতে রাতের আধারে মায়াকে বুকে নিয়ে পালিয়ে এলো একদিন। আর ফেরা হলো না চেনা পরিচিত মানুষগুলোর মাঝে। তবে আজ কেন ফিরে যাচ্ছে তারা? কেনই বা ফিরে যাচ্ছে? পাপা, পাপা, সুব্রতা কোথায় যাচ্ছে? মাম্মা পাপা সবাই কোথায় যাচ্ছি আমরা? শুভ্র ইমিগ্রেশনের কাজ শেষ করছিল এমন সময় ছোট্ট সুব্রতা বাবার পা জড়িয়ে ধরে আধো আধো কণ্ঠে বলল। শুভ্র হাতের পাসপোর্টগুলো ব্যাগে ঢুকিয়ে মেয়েকে কোলে তুলে নিল পরম যত্নে। মায়াকে আশেপাশে না দেখে মেজাজ খারাপ হলো। এই মেয়েকে কতবার করে বলেছে মেয়েকে একা না ছাড়তে। ছোট্ট সুব্রতা কিউরিসিটি ব্যাপক। এইটুকু বয়সে অনেক কিছু নিজের আয়ত্তে এনে ফেলেছে সে। এই যেমন শুভ্র এবং মায়াকে হাতের ইশারায় নাচায় সে। সুব্রতার মাম্মা অবশ্য ক্ষেপে ওঠে তার ওপর। তবে পাপা তাকে ভীষণ ভালোবাসে। একটুও কষ্ট দেয় না।
শুভ্র মেয়ের চোখ মুখ থেকে লম্বা লম্বা ঝুটি করা চুল সরিয়ে দিতে দিতে বলল, তোমার মাম্মা কোথায় মা? তোমাকে একা ছেড়ে দিয়েছে তোমার মাম্মা? একটুও কমন সেন্স নেই। মাম্মা তথা বলে আত্মীর সাথে। শুভ্র দেখল দূরে দাঁড়িয়ে মায়া এক মহিলার সঙ্গে গল্প জুড়েছে। মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠল। শুভ্র বুঝল মেয়েটা বাঙালি। এদেশে আসার পর মায়ার সে কি আক্ষেপ। একটা বাঙালি প্রতিবেশী নেই, বান্ধবী নেই যার সঙ্গে প্রাণ খুলে কথা বলা যায়। শুরুতে মায়া এখানে থাকতে না চাইলেও সময়ের সঙ্গে মানিয়ে নিয়েছে নিজেকে। শুভ্র মনে পড়ে যায় 5 বছর আগের কথা, যখন মায়ের ভীষণ খারাপ হয়ে পড়ল ঠান্ডা আবহাওয়ায়। শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মায়াকে হাসপাতালে করা হলো গভীর রাতে। মেয়েটার নিউমোনিয়া ধরা পড়ল। শুভ্র পা তারা চিহ্ন গলপ্রায়। অস্থির হয়ে উঠল প্রেষির অসুস্থতায়। কান্নায় ভেঙে পড়ল হাসপাতালের করিডোর। ডাক্তারগুলো তাকে সান্ত্বনা দিলেও ভরসা দেওয়ার মতো একটা কাজ ছিল না শুভ্র। পরিস্থিতি তাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করালো। একদিকে মায়ের নাজুক অবস্থা, অন্যদিকে শুভ্র অবস্থা করুন। এক অসহায় প্রেমিকের বুক ফাটা আর্তনাদ শুনে আল্লাহ বোধহয় রহম করলেন। মায়া সুস্থ হলো মাস খানিকের মাঝেই। মায়ের মানসিক অবস্থার উন্নতি হলো কাউন্সেলিংয়ের মাধ্যমে। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে এলো মায়া। শুভ্র ভালোবাসা এবং যত্নে ভুলে গেল নিজের দিন দুনিয়া। ডুবে গেল শুভ্র অমন প্রেমে। বছর খানিকের মাঝে মায়ের সঙ্গে গড়ে তুলল চড়ুই পাখির সংসার। তাদের সংসার জীবনের 2 বছরের মাথায় জানতে পারল তাদের অস্তিত্বের আগমন। তাদের ভালোবাসার পূর্ণতা হয়ে আসতে চলেছে এক মাসুম প্রাণ। শুভ্র খুশি সেদিন দুচোখ ভরে দেখেছিল মায়া। মানুষটা খুব বেশি হাসে না, তবে সেদিন মায়াকে কোলে তুলে ঘোরাতে ঘোরাতে খিলখিলিয়ে হেসে উঠল। মায়ের গোটা অঙ্গে একে দিল 1000 খানিক চুমু। মায়ের সেদিন নিজেকে ভাগ্যবতী বলে মনে হলো। যেখানে দুনিয়াবাসী তাকে অবহেলায় পায়ে ঠেলে দিয়েছে, সেখানে শুভ্র দুহাতে কুড়িয়ে নিয়ে নিজের বুকে জায়গা দিয়েছে। এর বেশি আর কি চাওয়ার আছে মায়ের? প্রেগন্যান্সির সময় প্রতিটি মুহূর্ত মায়ের সঙ্গে লেপ্টেছিল শুভ্র। ওয়ার্ক ফ্রম হোম করলেও মায়াকে কোলে নিয়েই বেশিরভাগ সময় কাজ করেছে সে। মায়ের ছোট থেকে ছোট ব্যথায় শুভ্র উম্মা দ্বারা চিহ্নিত হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। এরপর 9 মাস পর যখন শুভ্র তার দুনিয়াতে আসার সময় হলো, প্রচণ্ড ব্যথায় কাতরাতে কাতরাতে জ্ঞান হারিয়ে ফেলল মায়া। মায়াকে কোলে করে হাসপাতালে পৌঁছানোর পরপরই শুভ্র সেন্সলেস হয়ে পড়ে। মায়ের সি-সেকশন করানো হলো। জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। শুভ্র পুতুল মা, শুভ্রতা। মায়া অসুস্থ থাকায় বাবার হাতেই বড় হতে থাকলো ছোট্ট শুভ্রতা। মায়া চাইলেও তাকে কোলে নিয়ে নড়াচড়া করতে পারত না। শুভ্রতাকে খাওয়ানো ব্যতীত সব কাজই শুভ্র করেছে নিজ হাতে। মায়া শুভ্রকে বলেছিল মেয়ের জন্য বেবিসিটার রাখতে, তবে শুভ্র রাজি হয়নি। তার মেয়ের জন্য সে একাই যথেষ্ট। মায়ের বুক ভারী হয়ে আসে যখন মাঝরাতে ঘুম ভেঙে শুভ্রকে জেগে জেগে মেয়েকে নিয়ে হাঁটতে দেখে। বাচ্চারা এমনি, দিনে তাদের ঘুমের সীমা নেই, রাত হলেই তাদের চোখে ঘুম নেই। শুভ্র জেগে থাকে মেয়ের সঙ্গে। মেয়ের ন্যাপি বদলে ঘুম পাড়িয়ে মায়াকে জড়িয়ে ধরে ঘুমানো তার অভ্যাসে পরিণত হলো দিনে দিনে। ছন্নছাড়া শুভ্র 2 ব্যক্তিগত নারীর সংস্পর্শে দায়িত্ববান হয়ে উঠল।
শুভ্র ভ্রম কাটল মেয়ের ডাকে। পাপা, দাদি দেবে না? দেরি হয়ে যাচ্ছে আমাদের। শুভ্র মেয়েকে কোলে নিয়ে এগিয়ে গেল মায়ার দিকে। মায়া বাংলাদেশের এক মেয়ের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলছে প্রাণ খুলে। শুভ্র পাশে গিয়ে দাঁড়াতেই মেয়েটা হেসে সালাম দিল। শুভ্র মেজাজ ভুলে হেসে সালামের জবাব দিল। এটাই তোমার হাজবেন্ড মায়া? আরও তোমার মেয়ে? মায়া দারুণ হাসল স্বামীকে দেখে। হ্যাঁ অনু, ও আমার স্বামী শুভ্র শাহরিয়ার আর ও আমার মেয়ে শুভ্রতা শাহরিয়ার। অনু নামক মেয়েটি 2 পা এগিয়ে শুভ্রতার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওলে বাবা। শুভ্রতা তুমি? কিন্তু তোমাকে দেখতে টি ডলের মতো। তুমি ডল চেনো? ইয়েস, মাই মাম্মাই যে কুইন এন্ড ডাম এ প্রিন্সেস ডল। পাপা বলে। মায়া এবং অনু হেসে ফেলল মেয়ের কথায়। শুভ্র মেয়েকে যা শেখায় সেটাই শিখে নেয়। মায়াকে শুভ্র মাঝে মাঝেই কুইন বলে ডাকে। সেটাই শুনে নিয়েছে সে। তোমার সঙ্গে দেখা ভীষণ ভালো লাগলো শুভ্রতা। কানাডা ব্যাক করে তুমি কিন্তু আমাদের বাসায় যাবে মায়া। আমার অ্যাড্রেস দিয়ে রাখছি তোমায়। কোনো বাহানা শুনবো না কিন্তু। এই ভিনদেশে এসে নিজের বলতে তোমাকে পেলাম। এত সহজে তোমাদের পিছু ছাড়ছি না। অনুর কথায় মায়া কিছু বলার আগেই শুভ্র বলল, নিশ্চয়ই যাব আমরা। তবে এখন বাংলাদেশে ফিরতে হবে জরুরি কাজে। আশা করছি আবার দেখা হবে। মায়া ও সৌজন্য হেসে বিদায় নিল অনুর থেকে। শুভ্র চোখ রাঙিয়ে তাকালো তার দিকে। মায়া না দেখার মতো অগ্রাহ্য করে শুভ্রকে কোলে তুলে নিল। কিছুক্ষণের মধ্যেই তাদের ফ্লাইট। মায়ের মন কেমন করে ওঠে। শাহরিয়ার মঞ্জিলে পা রাখতেই কেঁপে উঠল শুভ্র। এটা কি সেই শাহরিয়ার মঞ্জিল যেটা একসময় বাহারি সাজসজ্জায় পরিপূর্ণ ছিল? এমন নিষ্প্রাণ নিস্তব্ধ বাড়িতে আদৌ কেউ থাকে বলে মনে হলো না শুভ্র। মেয়েকে কোলে নিয়ে মায়ের ডান হাত চেপে ধরে 1 পা 2 পা করে ভেতরে ঢুকল শুভ্র। মায়া হতবাক। এটা কোন বাড়ি? কাদের বাড়ি? শাহরিয়ার বাড়ি তো এমন ছিল না কখনোই। শুভ্রতা মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখল। পাপা কোথায় নিয়ে এলো তাকে? এটা কেমন হরর থিমের একটা বাড়ি। শুভ্র ভয় পাপার গলা পেঁচিয়ে মুখ গুজল বুকে। শুভ্র চোখ ছলকে উঠল। কোথাও কোনো মানুষের দেখা মিলল না এত বড় বাড়িটাই। শুভ্র শীতল কণ্ঠে ডাকে, আম্মু, আম্মু। কোথায় তুমি? আমি এসেছি তোমার কাছে। কোথায় তুমি? ব্যাস এতটুকুই শুনতে পেল সুহানি শাহরিয়ার। নিজের কক্ষ হতে এলোমেলো পায়ে ছুটে এলো বাইরে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হোঁচট খেল বার কয়েক। মুখে শুধু আওড়ালো শুভ্র। শুভ্র এসেছে। এলেমেলো চুল ভঙ্গুর দেহ নিয়ে ঠাই দাঁড়িয়ে আছে এই নারী। মায়া হতবাক নয়নে চেয়ে থাকে তার দিকে। এই কি সেই তেজি বাঘিনী সুহানি শাহরিয়ার? তার চেহারার এই হাল কেন? কি হয়েছে তার সঙ্গে এতগুলো বছরে? কোথায় গেল তার সাম্রাজ্য, যার ওপর দাপটের সঙ্গে রাজত্ব করে এসেছে এই নারী? শুভ্র শূন্য চোখে চেয়ে থাকে মায়ের দিকে।
মা কতদিন পরে দেখতে পেল মমতাময়ী সেই নারীর চেহারা, তবে ধ্বংসপ্রায় অবস্থায়। 2 কদম এগিয়ে এলো সুহানি, শুকনো কণ্ঠে বলল, শুভ্র। আমার বাবা। শুভ্র। ব্যাস কান্নায় বুক ভারী হলো শুভ্র। মেয়েকে কোলে নিয়েই ছুটে গিয়ে জড়িয়ে ধরল মাকে। সুহানি পাতারা চিহ্ন গলের মতো বিলাপ করে চলে। পাপাকে কাঁদাতে দেখে শুভ্রতাও কেঁদে উঠল। সুহানি বাচ্চার কান্নার শব্দ পেয়ে মুখ তুলে তাকাল। শুভ্র কোলে বাচ্চা মেয়েকে দেখে অবিশ্বাসের ন্যায় বলল, ও ও আমাদের ও আমাদের বাড়ির উত্তরাধিকারী? হ্যাঁ। মায়া। ও আমার নাতনি। শুভ্রতা শাহরিয়ার। মায়া কান্না ভেজা চোখে মাথা নাড়িয়ে সম্মতি দিলে সুহানি শুভ্র কোল থেকে শুভ্রতাকে টেনে কোলে নিল। শুভ্রতা কান্না থামিয়ে দেখল এটা তার দাদি। বাবা ফোনে ছবি দেখিয়েছিল তার দাদি দাদাভাইয়ের। শুভ্রতা মুহূর্তেই চিনে ফেলল তাকে। তুতলিয়ে বলল, দাদি। পাপা এটা দাদি? হ্যাঁ মা, এটা তোমার দাদি। শুভ্রতা ছোট ছোট হাতে দাদিকে জড়িয়ে ধরল। সুহানি ও নাতনিকে বুকে জড়িয়ে সহস্র চুমু খেল সারা মুখে। কাঁদতে কাঁদতে বলল, আমার নাতনি, আমার ছেলের অংশ, আমার শুভ্রতা। এমন সময় দুর্বল পায়ে এগিয়ে এলো আরিফ শাহরিয়ারের কক্ষের দিকে এগিয়ে গেল শুভ্র। বিছানায় শয্যাশায়ী হয়ে শুয়ে আছেন আরিফ শাহরিয়ার। মূলত শুভ্র হারিয়ে যাওয়ার পরপরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। দিন দিন সুহানিও কেমন অস্বাভাবিক হয়ে ওঠে শুভ্র নিখোঁজ হওয়ায়। বড় ছেলে সাইফ সুহানির ব্যবহারে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে নিয়ে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। সুহানির আচরণ আরও বেশি রূঢ় হওয়ায় কাজের লোকেরা একে একে চলে যান সকলে। সুহানির সাজানো গোছানো সংসার ধূলিসাৎ হয়ে যায় নিমেষেই। 5 বছর ধরে দুটি মানুষ একা জীবন যাপন করছে এই বাড়িতে, এই ভেবে কোনো একদিন তার ছেলেরা ফিরে আসবে। কিন্তু হায়, দিন যায় মাস যায়, বছর পেরিয়ে নতুন বছর এসে যায়। ছেলেরা কেউ ফিরে আসে না তাদের শূন্য কুঠিতে। সবকিছু আড়ালে দেখে যায় সাইফ। অবশেষে সহ্য করতে না পেরে শুভ্রকে খুঁজে বের করে। অতঃপর যোগাযোগ করে জানায় তাদের মা বাবার নিঠুর পরিণতি। শুভ্র আর নিজের মান অভিমান ধরে রাখতে পারে না। ছুটে আসে মায়ের টানে নিজের জন্মভূমিতে। বাবা, আমি এসেছি দেখো। তোমার শুভ্র ফিরে এসেছে তোমার কাছে। আমাকে বুকে টেনে নিবে না তুমি? শুভ্র ডাকে চোখ মেলে চাইলেন আরিফ শাহরিয়ার। দীর্ঘদিনের অসুস্থ মানুষটা ধরফরিয়ে উঠে বসল বিছানায়। প্রথমে বিশ্বাস করতে পারল না সত্যিটা। শুভ্র স্পর্শ পেয়ে মুহূর্তেই শক্ত কলসের আবরণে থাকা বাবা হাউমাউ করে কাঁদলেন ছেলেকে বুকে জড়িয়ে। এমন সময় সুহানি মায়ের সামনে গিয়ে নাতনিকে বুকে নিয়েই বসে পড়ল নিচে। মায়ের পা আঁকড়ে ধরতেই অস্থির ভঙ্গিমায় বসে পড়ল মায়া। 2 হাতে সুহানিকে জড়িয়ে নিতেই শোনা গেল করুণ কণ্ঠস্বর, আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। তোমার সঙ্গে করা অন্যায়ের শাস্তি আমি পেয়েছি। ওপরওয়ালা আমার ধ্বংসে লিখেছিল প্রায়শ্চিত্ত। আমার শূন্য
আমাকে মাফ করে দাও। আমাদের ফেলে রেখে আর চলে যেও না তোমরা। দয়া করো, এভাবে বলবেন না মা। আমি অনেক আগেই মাফ করেছি আপনাকে। আমরা কোথাও যাব না আপনাকে ছেড়ে। হ্যাঁ দাদি। সুব্রতা ও কোথাও যাবে না তোমাকে ছেড়ে। আরিফ সাহেব ছেলের কাছে একে একে অভিযোগ করলেন। অমন গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষটাকে আজ বাচ্চা বাচ্চা মনে হলো মায়ার। এগিয়ে গিয়ে শ্বশুরের পাশে দাঁড়িয়ে সালাম জানাতেই থমকে গেলেন আরিফ সাহেব। তুমি তুমি এসেছো মা? এই বৃদ্ধ মৃত্যুশায়ী বাবার কাছে কিছু নেই রে মা। তোমরা ছাড়া আমার আর কিছু নেই, কেউ নেই। আমাকে মাফ করে দিও পারলে। তোমার ওপর হওয়া জুলুমের ভাগীদার আমি। এভাবে বলবেন না বাবা। আমি আপনাদের সবাইকে মাফ করে দিয়েছি। এবার থেকে আমরা সবাই একসাথে থাকব। বড় ভাইয়া আসছে এখানে ভাবিকে নিয়ে। আমরা আবার একটা সুখের সংসার গড়ে তুলব নিজ হাতে। কি মা? পারবো না? হ্যাঁ, আমরা সবাই একসাথে থাকব। সুব্রতা হাতে তালি দিয়ে বলল, দাদা ভাই, আমরা একসাথে থাকব। শুভ্র মেয়েকে খাটে তুলে দিতেই সুব্রতা দৌড়ে দাদা ভাইয়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। আরিফ সাহেব আদরের ঝুলি নিয়ে বসলেন নাতনিকে পেয়ে। শুভ্র বাবা মায়ের সঙ্গে কত শত না বলা কথা আজ সব বলবে। মনের মধ্যে আর কোনো বিতৃষ্ণা থাকবে না কারো। কিছু সময়ের ব্যবধানে সাইফ হাজির হলো তার স্ত্রী এবং 5 বছরের ছেলেকে নিয়ে। সবাই মিলে হৈ হৈ করে উঠল তৎক্ষণাৎ। বাড়ির 2 বউ লেগে গেল বাড়িকে নতুন রূপে সাজাতে। তাদের পুরনো ব্যবসা আবার চালু করা হবে। বাড়িতে নতুন কাজের লোক রাখা হবে। কত কাজ এখন তাদের। ছোট্ট সুব্রতা এবং তার ভাই আরাফও থেমে নেই। দুজনে মায়েদের পিছু পিছু ঘুরছে আর এটা সেটা করছে। সুহানি তৃপ্তি সহকারে দেখল নিজের ছেলে মেয়েদের। শুভ্র দেখল তার বউ ঘেমে গিয়েছে। পকেট থেকে রুমাল বের করে মায়াকে টেনে সাইডে নিল। ঘামে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে মুখ মুছে দিল আদরে। কপালে চুমু খেতেই লজ্জায় মুখ নামালো মায়া। মেয়েটা আজও সেই প্রথম দিনের মতোই লজ্জা পায়। এটা শুভ্র ভীষণ ভালো লাগে। কেমন নতুন নতুন প্রেমের ফিলিংস হয়। এর মাঝে তাদের মেয়ে হাজির হলো হাতে আম নিয়ে। মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, নাও মাম্মা, আম খাও। আল পাপা শুধু তোমাকে কিসি দিল কেন? সুব্রতা কি করল? সুব্রতাকে ভালোবাসো না? শুভ্র এক টানে মেয়েকে কোলে নিয়ে মায়াকেও জড়িয়ে ধরল। হাসতে হাসতে মামের গালে চুমু খেতে খেতে বলল, তোমরাই তো আমার সব, আমার সুখ, বেঁচে থাকার কারণ। হাজার দুঃখের আকাশ ছোঁয়া বারণ। তোমরা আমার দুনিয়া, আমার অন্ধকার জীবনের একমাত্র দীপ্তির কারণ। অসমাপ্ত। এই গল্পের কোনো সমাপ্তি নেই, ঠিক যেমন শুভ্র মায়ার প্রতি সীমাহীন ভালোবাসার কোনো শেষ নেই। নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর হয়ে থাকুক তাদের ভালোবাসার